তিতুমির কলেজ, আচ্ছা, সিভিল এভিয়েশন কলেজ, আজিমপুর। ওকে, অনেকেরই অনেক জায়গাতে সিট পড়েছে। আহ লাইভ কি? ওকে, আচ্ছা। উদয়ন উচ্চ বিদ্যালয়। ওকে, উদয়ন উচ্চ বিদ্যালয়, আরমানিটোলা। আচ্ছা, যারা হচ্ছে দূর থেকে আসবেন, হ্যাঁ, যারা হচ্ছে দূর থেকে আসবেন, তারা অবশ্যই একটু আগে ভাগে আসার চেষ্টা করবেন। একদিন আগে আসার চেষ্টা করবেন। আম, কারণ হলো, আসলে ঢাকা শহরের তো অবস্থা বলা যায় না, কখন কি হয় না হয়, এটা আসলে বলাটা একটু কঠিন। এই কারণে হচ্ছে সবাই চেষ্টা করবেন একটু আগে ভাগে আসার জন্য। আম, এইটা একটু গুরুত্ব নিয়ে দেখবেন, কারণ হচ্ছে একজন আমাদের গ্রুপে দেখলাম কমেন্ট করেছেন একজন, তার উনি আসবেন রংপুর থেকে। এবং তার তিনি বাসে করে গাবতলীতে নামবেন, এবং তার কেন্দ্র পড়েছে পোস্তগোলা। পোস্তগোলা তো সেই সদরঘাটের ওপরে, পোস্তগোলা যে ব্রিজ, সেই ব্রিজের ওপরে হচ্ছে কি একটা কি পোস্তগোলা ক্যান্টনমেন্ট, ওইখানে হচ্ছে যে তার ইয়ে পড়েছে, ওইখানে তার কেন্দ্র পড়েছে। তো এটা তো অনেক দূরে, অনেক দূরের একটা পথ। তো তিনি গাবতলী থেকে যদি যানও, তাহলে কিন্তু হচ্ছে যে অনেক দেরি লাগবে, অনেক সময় লাগবে। তো এরকম যারা আগে ভাগেই ঢাকা চলে আসার চেষ্টা করবেন, যাতে করে হচ্ছে আম, সঠিক টাইমে কেন্দ্রে পৌঁছতে পারেন। রাষ্ট্রবিজ্ঞানের বিশ্বভিত্তিক ক্লাসটা নেননি ভাইয়া জি, আসলে আমরা আর নিতে পারিনি, কারণ হচ্ছে আমাদের আসলে আমরা টিচার ম্যানেজ করতে পারিনি, এই কারণেই রাষ্ট্রবিজ্ঞানের ক্লাসটা আর নেওয়া হয়নি। সাউন্ড প্রবলেম, সবাই কি শুনতে পাচ্ছেন? আমাকে একটু বলেন তো, সবাই ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা? শুনতে পাওয়ার কথা। সাউন্ড সবার কাছে ক্লিয়ার আছে? আচ্ছা, চলুন আমরা হচ্ছে শুরু করে দিই। খুব বেশিক্ষণ সময় আমরা ক্লাস করব না, কারণ হচ্ছে যে শেষ মুহূর্তে এসে আসলে সাম্প্রতিক নিয়ে খুব বেশি যদি আপনি আম, ঘাটাঘাটি করেন, তাহলে দেখবেন যে আসলে তথ্য পড়ে আসলে কোনো কুল কিনারা পাওয়া যাচ্ছে না। সাম্প্রতিক থেকে খুব বেশি যে প্রশ্ন হয় ওইরকমও না। সাম্প্রতিক থেকে প্রশ্ন হয় হচ্ছে 3 থেকে 4টা। এখন এই 3 থেকে 4টা প্রশ্ন পারার জন্য দেখা যায় যে যে পরিমাণ এফোর্ট দিতে হয়, সেই এফোর্টটা যদি আপনি অন্য কোনো জায়গাতে দেন, তাহলে, অথবা যদি আপনি সেই এফোর্টটা যদি আপনি রিভিশনের ক্ষেত্রে দেন, তাহলে সেটা আরো বেশি হচ্ছে যে কাজে লাগবে। ঠিক আছে, তো চলেন আমরা হচ্ছে যে শুরু করি। আমি আপনাদের চ্যাট বাক্সটা অফ করে দিচ্ছি। জি, সিভিল সার্ভিসেরটাও আজকেই হবে। সিভিল সার্ভিসেরটাও আজকেই হবে। সিভিল সার্ভিসেরটাও হচ্ছে যে আমরা মূলত সিভিল সার্ভিস দিয়েই হচ্ছে শুরু করব। সিভিল সার্ভিসটা শেষ করার পরে তারপরে আমরা হচ্ছে যে আজকের সাম্প্রতিক যেটা আছে সেটা শুরু করব। সিভিল সার্ভিস খুব বেশি কিছু নাই, হ্যাঁ, অল্প কিছু আমরা আলোচনা করব। ওকে, চলেন আমরা হচ্ছে শুরু করি। আমি আপনাদের চ্যাটটা হচ্ছে অফ করে দিচ্ছি, যখন দরকার পড়বে তখন আবার হচ্ছে খুলে দিব। আচ্ছা, আমার স্লাইড দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। স্লাইড কি দেখা যাচ্ছে? ও, আপনার তো চ্যাট অফ করা। চ্যাট অফ করা থাকলে কেমনে বলবেন স্লাইড দেখা যাচ্ছে কিনা? আচ্ছা, চ্যাটটা হচ্ছে অন করে দেই। আচ্ছা, আমাকে এখন একটু বলেন যে স্লাইড দেখা যাচ্ছে কিনা। এখন স্লাইড দেখা যাচ্ছে? ওকে, 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 ঠিক আছে, ঠিক আছে, সবাই স্লাইড দেখতে পাচ্ছেন, ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা শুরুতে হচ্ছে সিভিল সার্ভিস নিয়ে কিছুক্ষণ আলোচনা করব। তারপরে হইলো যে আমরা আমাদের আজকের যে প্রধান ক্লাস যেটার জন্য আমরা এসেছি সেটা নিয়ে কথাবার্তা বলবো। তো এখানে কিছু ডিসক্লেইমার দিয়ে দেই। ডিসক্লেইমারটা হচ্ছে, এই শেষ মুহূর্তে এসে আপনি সাম্প্রতিক নিয়ে যত কম ঘাটাঘাটি করবেন, আপনার জন্য সেটা তত বেশি আসলে ভালো হবে। ঠিক আছে, কারণ হচ্ছে যে সাম্প্রতিক আপনি যত পড়বেন, তত দেখবেন যে আসলে তথ্য শুধু বাড়ছে, তথ্য শুধু বাড়ছেই বাড়ছে। তো এত তথ্য আসলে মনে রাখা এই মুহূর্তে পসিবল না। তো আমরা কমন কিছু সাম্প্রতিক পড়ব, সেখান থেকে আসলে প্রশ্ন আসবে। আর সাম্প্রতিক মানে কেবল সাম্প্রতিক নয়। সাম্প্রতিক মানে কেবল সাম্প্রতিক নয়, এটার অর্থ হচ্ছে
যেমন দেখবেন 47 একটা প্রশ্ন আসছিল যে সিন্ধু পানি চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল, কোন সালে স্বাক্ষরিত হয়েছিল। তো এইটা কিন্তু এমনিতে গুরুত্বপূর্ণ ছিল না, কিন্তু ভারত পাকিস্তান সর্বশেষ যেই যুদ্ধটা হয়েছিল সেটাকে কেন্দ্র করে ভারত সিন্ধু পানি চুক্তি তারা বাতিল করেছিল, এবং ওই কারণে কিন্তু সিন্ধু চুক্তিটা ইম্পর্টেন্ট ছিল। এবং আমি এটা আপনাদের সাম্প্রতিকের যারা ক্লাস করেছেন আহ, তারা হয়তো স্লাইডে এটা পেয়েছিলেন, কারণ আমি এটা স্লাইডে রেখেছিলাম। তো এরকম কিছু সাম্প্রতিকের তথ্য থাকতে পারে, হ্যাঁ, যেগুলো আসলে সাম্প্রতিক না, কিন্তু দেখা গেল যে এগুলো পরীক্ষাতে চলে আসছে। তো যাই হোক, চলেন আমরা হচ্ছে সিভিল সার্ভিসটা একটু দেখে নিই। সিভিল সার্ভিস সম্পর্কে আপনারা হয়তো একটা একটা প্রশ্ন পেতে পারেন, এবং একটা প্রশ্ন আসার সম্ভাবনা সিভিল সার্ভিস নিয়ে খুবই খুবই বেশি। তো আমরা একটু এক নজরে দেখে নিব। তবে কমন নিশ্চয়তা আমি দিচ্ছি না, কারণ গতবারও হচ্ছে 48-এ সিভিল সার্ভিস নিয়ে যা কিছু পড়িয়ে দিয়েছিলাম এগুলোই ছিল, এই ক্লাসটাই ছিল, কিন্তু এখান থেকে আসে নাই, আরেকটা প্রশ্ন আসছিল। যাই হোক, আশা করি হচ্ছে যে কমন আসবে, এখানে যে অল্প কিছু টপিক আছে এগুলোর মধ্যে থেকে। আচ্ছা, দেখেন, আধুনিক সিভিল সার্ভিসের কাঠামো গড়ে ওঠে হচ্ছে যুক্তরাজ্যে। এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য, প্রথম গুরুত্বপূর্ণ তথ্য, পরীক্ষাতে আসলেও আসতে পারে, যে আধুনিক সিভিল সার্ভিস, বর্তমানে যে আমরা সিভিল সার্ভিস দেখতে পাই, এই মডার্ন সিভিল সার্ভিসের স্ট্রাকচার এটা গড়ে উঠেছিল যুক্তরাজ্যে। তো এই আধুনিক সিভিল সার্ভিসে কিছু বৈশিষ্ট্য এখানে দেওয়া আছে, যেমন হচ্ছে যে এখানে পেশাদারিত্ব থাকতে হবে, তারপরে যোগ্যতা থাকতে হবে, হ্যাঁ, প্রতিযোগিতার মাধ্যমে এখানে প্রার্থী বাছাই হবে, বা অথবা প্রার্থীরা নিয়োগপ্রাপ্ত হবেন, এগুলা এগুলা এগুলোর প্রয়োজন নাই, এগুলো আসবে না। জাস্ট হচ্ছে এখানে এই লাইনটাই মাথায় রাখতে পারেন যে আধুনিক বর্তমানে যে আমরা সিভিল সার্ভিস দেখতে পাচ্ছি, এইটা এই কাঠামোটা গড়ে উঠেছিল যুক্তরাজ্যে, এবং এটা হয়েছিল 19 শতকে। তো যুক্তরাজ্যের সিভিল সার্ভিস, এখানে কিছু তথ্য দেওয়া আছে, যে আমাদের যেরকম স্তর আছে এবং পদবি আছে, ঠিক তেমনি ভাবে যুক্তরাজ্যের সিভিল সার্ভিসেরও কিছু পদবি আছে। তো তাদের পদবি এবং স্তর হচ্ছে টোটাল তিনটা। তিনটার মধ্যে রয়েছে শুরুতে সিনিয়র সিভিল সার্ভেন্টস, এরপরে হচ্ছে মিডল ম্যানেজমেন্ট, এবং হচ্ছে এন্ট্রি লেভেল। এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, এই এক্সাম্পল গুলো পড়ার কোনো প্রয়োজন নাই, জাস্ট এই তিনটা নাম চাইলে মাথায় রাখতে পারেন। যুক্তরাষ্ট্রের সিভিল সার্ভিস, যুক্তরাষ্ট্রের সিভিল সার্ভিস পরিচালনাকারী সংস্থা, আমাদের যেরকম বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন বা বিপিএসসির আন্ডারে সিভিল সার্ভিস পরীক্ষাগুলো পরিচালিত হয়, ঠিক তেমনিভাবে যুক্তরাষ্ট্রের সিভিল সার্ভিস পরিচালনাকারী যে প্রধান সংস্থা রয়েছে সেটার নাম হলো অফিস অফ পার্সোনাল ম্যানেজমেন্ট, বা সংক্ষেপে হচ্ছে ওপিএম। এই নামটা মনে রাখতে পারেন, যে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সিভিল সার্ভিস পরিচালনাকারী যে সংস্থা, প্রধান যে সংস্থা, সেটার নাম হচ্ছে অফিস অফ পার্সোনাল ম্যানেজমেন্ট, বা সংক্ষেপে হচ্ছে ওপিএম। এছাড়াও এর আগে যুক্তরাষ্ট্রে সিভিল সার্ভিস নিয়োগের ক্ষেত্রে একটা সিস্টেম প্রচলিত ছিল, সেটা হচ্ছে স্পয়েল সিস্টেম। স্পয়েল সিস্টেম, এই স্পয়েল সিস্টেমটার মেইন থিম ছিল, যখন সরকার চেঞ্জ হইতো বা নতুন যখন কর্তৃপক্ষ আসতো, তখন প্রিভিয়াস যত কর্মকর্তা কর্মচারী থাকতো তাদের সবাইকে বাদ দিয়ে দেওয়া হইতো। এই সিস্টেমটাকেই বলা হয়তো স্পয়েল সিস্টেম। তো এখান থেকে প্রশ্ন আসলে এরকম আসতে পারে যে স্পয়েল সিস্টেম এটা কোন দেশে চালু ছিল। তো এর পরবর্তীতে এই সিস্টেমটাকে বাদ দেওয়ার জন্য একটা আইন তৈরি হয়, সেই আইনটার নাম ছিল পেন্ডলেটন অ্যাক্ট। পেন্ডলেটন অ্যাক্ট 1883 সালে। এবং পরবর্তীতে এই অ্যাক্টের মাধ্যমেই যুক্তরাষ্ট্রে মেধাভিত্তিক মেধাভিত্তিক নিয়োগের যেই ব্যবস্থা সেটা শুরু হয়। তাহলে এখান থেকে আপনি এই স্লাইডটা থেকে আসলে কি কি পড়বেন, বা কোনটা কোনটা আপনি পড়বেন হচ্ছে ওপিএম। ওপিএম মানে হচ্ছে অফিস অফ পার্সোনাল ম্যানেজমেন্ট, অফিস অফ পার্সোনাল ম্যানেজমেন্ট, ওপিএম। এবং এইটা হচ্ছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সিভিল সার্ভিস পরিচালনাকারী প্রধান সংস্থা। এর আগে যুক্তরাষ্ট্রে আরেকটা সিস্টেম চালু ছিল, সেটা হচ্ছে স্পয়েল সিস্টেম। আর এই পেন্ডেলটন অ্যাক্ট এটা পড়ার কোনো প্রয়োজন নাই। তাহলে এখান থেকে আপনি পড়বেন হচ্ছে দুইটা শব্দ, একটা হলো দুইটা ফ্রেজ মূলত, একটা হচ্ছে অফিস অফ পার্সোনাল ম্যানেজমেন্ট এবং আরেকটা হচ্ছে স্পয়েল সিস্টেম। চীনের সিভিল সার্ভিস, এখন আমরা যে পরীক্ষা দিয়ে সরকারি চাকরিতে ঢুকি, এই সিস্টেমটা প্রথম চালু হয় চীনে। তাহলে চীনে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে চীনের পরীক্ষার মাধ্যমে নিয়োগ পদ্ধতি এইটা প্রথম চালু হয় হচ্ছে চীনে। এবং আধুনিক মেধা ভিত্তিক সিভিল সার্ভিসের
সূচনা হয় হচ্ছে চীনে। তাহলে এখানে আমরা আরেকটা কিন্তু সূচনা দেখেছিলাম, সেটা ছিল কি, সেটা ছিল আধুনিক সিভিল সার্ভিসের কাঠামো, স্ট্রাকচারটা গড়ে উঠেছিল ইউকেতে বা যুক্তরাজ্যে। আর পরীক্ষার মাধ্যমে অথবা আধুনিক যেই মেধাভিত্তিক সিভিল সার্ভিস, সেইটার সূচনা হয়েছিল চীন। তাহলে এখানে দুইটা তথ্য, একটা হচ্ছে যুক্তরাজ্যে, সেটা হচ্ছে স্ট্রাকচারটা শুরু হয়েছিল, এবং আরেকটা তথ্য হচ্ছে চীন, যেখানে আধুনিক মেধাভিত্তিক সিভিল সার্ভিসের সূচনা হয়েছিল। তো আধুনিক মেধাভিত্তিক সিভিল সার্ভিসের আগে যখন যখন হচ্ছে রাজাদের আমল ছিল, তখন সেখানে আরেকটা ব্যবস্থা ছিল, সেটার নাম ছিল ইম্পেরিয়াল এক্সামিনেশন সিস্টেম, অথবা এটা আরেকটা নামে পরিচিত ছিল, সেটা হচ্ছে কেজু সিস্টেম। তো এইখান থেকে আসতে পারে যে কেজু সিস্টেম, এই সিস্টেমটা কোন দেশে চালু ছিল, সিভিল সার্ভিসের ক্ষেত্রে কোন দেশে চালু ছিল, তাহলে উত্তর হচ্ছে চীনে চালু ছিল। আর বর্তমানে চীনের যে সিভিল সার্ভিস ব্যবস্থা, সেটাকে বলা হয় এনসিএস বা ন্যাশনাল সিভিল সার্ভিস। আমাদের যেরকম হচ্ছে বাংলাদেশ সিভিল সার্ভিস, চীনে সেটা হচ্ছে ন্যাশনাল সিভিল সার্ভিস বা সংক্ষেপে হচ্ছে এনসিএস। আর এই এনসিএস তারা হচ্ছে আহ, এটা প্রতি বছরই পরীক্ষা অনুষ্ঠিত হয়, এবং তাদের যে পরীক্ষাটা, সেই পরীক্ষাটার নাম হচ্ছে গাওকাও। তাদের এইটা দেশব্যাপী হচ্ছে একটা পরীক্ষা হয়, জাতীয় পর্যায়ের একটা পরীক্ষা হয়, এবং এই পরীক্ষাটার নাম হচ্ছে গাওকাও। তাহলে এখানে আমরা কি কি জিনিস পেলাম যেটা পরীক্ষাতে আসতে পারে? প্রথম পেলাম যে বর্তমানে যে আধুনিক মেধাভিত্তিক পরীক্ষা পদ্ধতি সিভিল সার্ভিসের, এটা প্রথম চালু হয় হচ্ছে চীনে। এটা হচ্ছে এক নম্বর তথ্য। দুই নম্বরে আমরা তথ্য পেলাম যে এই যে ব্যবস্থাটা, এটা হান সাম্রাজ্যের সময় চালু হয়, এবং তখন এই ব্যবস্থাটা ইম্পেরিয়াল এক্সামিনেশন সিস্টেম নামে পরিচিত ছিল, এবং এটাকে কেজু সিস্টেমও বলা হতো। আর বর্তমানে যে চীনের সিভিল সার্ভিস রয়েছে, সেটাকে বলা হয় ন্যাশনাল সিভিল সার্ভিস বা হচ্ছে এনসিএস, এবং তাদের যে পরীক্ষাটা হয়, সেই পরীক্ষার নাম হচ্ছে গাওকাও। জাপানের সিভিল সার্ভিস খুব একটা ইম্পর্টেন্ট না, নাইস টু নো। কারণ হচ্ছে যে আপনার সাধারণত এই এই টাইপ প্রশ্ন, যেই দেশগুলো রাজনৈতিকভাবে বেশি গুরুত্বপূর্ণ বা আমাদের সাথে বিভিন্নভাবে সম্পর্ক বেশি, সাধারণত সেখান থেকে প্রশ্ন আসে। তো আমার কাছে মনে হচ্ছে যে চীন, যুক্তরাষ্ট্র, এই দুইটার সিভিল সার্ভিসের তথ্যগুলো বেশি ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে এগুলো কারো যদি মনে হয় যে পড়া মনে রাখতে পারতেছে না, সেক্ষেত্রে স্কিপ করতে পারেন, আর এক নজর, আমার কাছে মনে হয় এক নজর রিডিং পড়ে যেতে পারেন। তো জাপানের সিভিল সার্ভিস নিয়ন্ত্রণ করে যে এই সংস্থাটা, আমাদের যেরকম পিএসসি বা পাবলিক সার্ভিস কমিশন, জাপানের সিভিল সার্ভিস নিয়ন্ত্রণ করে যে সংস্থা, সেটার নাম হচ্ছে ন্যাশনাল পার্সোনেল অথরিটি বা সংক্ষেপে হচ্ছে এনপিএ, এবং এটাকে সংক্ষেপে কোক্কা জিনজিনো বলা হয়ে থাকে। তো এখানে তিনটা স্তর রয়েছে। যুক্তরাজ্যেও কিন্তু আমরা তিনটা স্তর দেখেছিলাম, জাপানেও কিন্তু হচ্ছে তিনটা স্তর। এর মধ্যে রয়েছে সোগো, ইপ্পান এবং হচ্ছে গাকারি। এগুলা হচ্ছে নাইস টু নো। নিয়োগ পদ্ধতিতে এটা প্রয়োজন নাই, নাইস টু নো। ভারতের সিভিল সার্ভিস আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল, তবে এখন মনে হয় না খুব একটা গুরুত্বপূর্ণ। তারপরেও হচ্ছে যেহেতু আমাদের প্রতিবেশী দেশ, সেক্ষেত্রে কিছুটা ধারণা রাখা গুরুত্বপূর্ণ। ভারতের সিভিল সার্ভিসে নিয়োগ প্রদান করে যেই সংস্থা, সেটার নাম হচ্ছে ইউপিএসসি, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা সংক্ষেপে হচ্ছে ইউপিএসসি। তাদের আমাদের যেরকম তিনটা ধাপে নিয়োগ পদ্ধতি হচ্ছে, তিনটা ধাপে হয়, ভারতেও নিয়োগ পদ্ধতি তিনটা ধাপে হয়। শুরুতে হচ্ছে প্রিলিমিনারি, তারপরে মেইন্স, এবং এরপরে হচ্ছে ভাইভা। এগুলা হচ্ছে প্রয়োজন নাই, এগুলো আসবে না। তিনটা ধাপে হয়, এতটুকু বললে চলবে। শ্রীলঙ্কান সিভিল সার্ভিস, এদের যেই সিভিল সার্ভিস, তাদেরটার সাথে আমাদের নামের হচ্ছে একটা মিল আছে। মিলটা হচ্ছে আমাদের যেরকম পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি, তাদেরও রয়েছে পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি, যারা এই সরকারি চাকরিতে নিয়োগ বলেন, বদলি বলেন, পদোন্নতি বা এই ইত্যাদি ইত্যাদি বিষয়ে কাজ করে হচ্ছে এই পাবলিক সার্ভিস কমিশন। এখানে এই যে 1833, তারপর 1948, এগুলা পড়ার কোনো প্রয়োজন নাই। এখান থেকে এই নামটা পড়লেই চলবে যে পাবলিক সার্ভিস কমিশন শ্রীলঙ্কা, তারাই হচ্ছে এটার নিয়োগ, এই সংস্থাটা সরকারি বিভিন্ন চাকরিতে নিয়োগ বা বদলির এই সমস্ত কাজগুলো করে। পাকিস্তান সিভিল সার্ভিস বা শুরুতে ছিল যেটা সিএসএস, কিন্তু পরবর্তীতে এখন যেটা আছে সেটা হচ্ছে ফেডারেল পাবলিক সার্ভিস কমিশন বা সংক্ষেপে হচ্ছে এফপিএসসি।
তো এইখানে এই যে এই সালও পড়ার কোনো প্রয়োজন নাই। এইখানে হচ্ছে দেখেন যে এখানেও 3টা ধাপে পরীক্ষা হয়। 3টা ধাপের মধ্যে হচ্ছে এখানে রয়েছে লিখিত পরীক্ষা, মনস্তাত্ত্বিক পরীক্ষা এবং হচ্ছে ভাইভা। এই টার্মটা হচ্ছে গুরুত্বপূর্ণ যে মনস্তাত্ত্বিক পরীক্ষা হয়। হ্যাঁ, তাহলে এইখানে এইটা করতে পারেন যে কোন পাবলিক সার্ভিস পরীক্ষায় মনস্তাত্ত্বিক পরীক্ষা হয় বা পার্সোনাল প্রোফাইলিং হয় কোন কোন দেশের পাবলিক সার্ভিস পরীক্ষাতে, সেক্ষেত্রে উত্তর হচ্ছে পাকিস্তান। এছাড়াও এই যে এইগুলা পরীক্ষাতে আসবে না, এগুলো ইম্পর্টেন্ট না। এরপরে আসেন বাংলাদেশের সিভিল সার্ভিস। বাংলাদেশের আমরা স্বাধীনতা লাভ করার পরে 1972 সালে হচ্ছে আহ, একটা প্রাথমিক পাবলিক সার্ভিস কমিশন এবং হচ্ছে আহ, 2টা পাবলিক সার্ভিস কমিশন, প্রথম এবং হচ্ছে দ্বিতীয়, এরকম হচ্ছে 2টা কমিশন গঠিত হয়েছিল। পরবর্তীতে এই 2টা একসাথে করে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন বা বিপিএসসি প্রতিষ্ঠিত হয়। তাহলে বিপিএসসি প্রতিষ্ঠিত হয়েছে 1977 সালে, এইটা এখানে ইম্পর্টেন্ট। আর এখানে এই সালটা ইম্পর্টেন্ট, এইটাই পড়তে পারেন। আর বাংলাদেশের প্রথম সিভিল সার্ভিস পরীক্ষা প্রথম শুরু হয়েছিল 1973 সালে, এটা 48 স্পেশাল বিসিএস আসছিল। তো তখন কিন্তু শুরুতে যে পরীক্ষাটা ছিল ওইটা কিন্তু এখনকার মতো প্রিলিমিনারি লিখিত এবং পরে যে ভাইভা হয় সেরকম ছিল না। সেটা কেবলই মৌখিক পরীক্ষা ছিল, কেবল ভাইভা ভুসি দিয়েই হচ্ছে নিয়োগ দেওয়া হয়েছিল। এরপরে আস্তে আস্তে হচ্ছে প্রিলিমিনারি, তারপর লিখিত, এই পরীক্ষাগুলো চালু করা হয়। তাহলে এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে যে বাংলাদেশের প্রথম সিভিল সার্ভিস পরীক্ষা বা বিসিএস পরীক্ষা এটা শুরু হয়েছিল কবে? তাহলে শুরু হয়েছিল 1973 সালে। সিভিল সার্ভিসের বা এই যে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন, এখানে একটা কমিশন থাকে। এই কমিশনের একজন হচ্ছে চেয়ারম্যান থাকেন, আর এর মধ্যে তার মেয়াদ থাকে হচ্ছে 5 বছর। বর্তমানে সদস্য সংখ্যা কত এটা ইম্পর্টেন্ট না, জাস্ট জানলেই চলবে যে একজন কমিশনের একজন চেয়ারম্যান থাকেন এবং চেয়ারম্যানের মেয়াদ হচ্ছে 5 বছর। এই 5 বছর এই টার্মটা এখানে পড়লেই চলবে। ওয়ার্ল্ড সিভিল সার্ভিস ডে বা বিশ্ব জনপ্রশাসন দিবস এটা প্রতি বছর 23 জুন হচ্ছে পালিত হয়। প্রতি বছর এই তারিখটা গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসতে পারে যে ওয়ার্ল্ড সিভিল সার্ভিস ডে বা বিশ্ব জনপ্রশাসন দিবস পালিত হয় কবে? 23 জুন বিশ্ব জনপ্রশাসন দিবস পালিত হয়। এখানে কিছু আহ টুকটাক কিছু তথ্য দেওয়া আছে, আপনারা এক নজর হচ্ছে দেখে নিয়েন। আমি একটু হচ্ছে রিক্যাপ করে আসি। দেখেন এখানে আমি খুব সংক্ষিপ্ত করার চেষ্টা করেছি। সংক্ষিপ্ত করার মূল কারণটা হচ্ছে যে এখানে সিভিল সার্ভিস নিয়ে যদি আপনি পড়তে চান তাহলে অনেক হাবিজাবি পড়াশোনা আসলে করা যায়, কিন্তু আপনি এখান থেকে প্রশ্ন আসতে পারে আবার নাও আসতে পারে। তো 1 মার্কের জন্য আপনি এখন যে পরিশ্রমটা করবেন, এই সময়টা, এই ইফোর্টটা যদি আপনি রিভিশনের ক্ষেত্রে কাজে লাগান তাহলে সেটা আরো বেশি আপনি বেনিফিটেড হবেন। এই কারণে আসলে খুব সংক্ষিপ্ত পরিসরে এখানে রাখা হয়েছে। এখান থেকে যে কমন আসবে এরকম কোনো আসলে নিশ্চয়তা নাই। তারপর যদি কমন এসে যায় তাহলে তো ভালো, আর কমন যদি নাও আসে সেক্ষেত্রে খুব একটা আসলে ইম্প্যাক্ট পড়বে না। আপনারা অবশ্যই রিভিশনের উপরে জোর দিবেন। যেমন ধরেন, চোখ বন্ধ করে এখন এটা সবাই জানে যে এখন যে কোনো পরীক্ষার জন্য ফররুক আহমেদ, আহসান হাবিব, আল মাহমুদ, ইসমাইল হোসেন সিরাজি, কায়কোবাদ, মীর মোশাররফ, হ্যাঁ, তারপরে মধ্যযুগের মধ্যে আমাদের মুসলিম যেই সাহিত্য আছে, এইগুলো হচ্ছে এখন যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সুতরাং এখান থেকে এইগুলো যদি আপনি পড়ে যান, এখান থেকে আপনি একটা ভালো পরিমাণে মার্কস পেতে পারেন। তাহলে যেগুলো আপনার নিশ্চিত আপনি মার্কস পাবেন সেগুলো আপনি পড়ে যাবেন। ধরেন আন্তর্জাতিক বিষয়গুলির ক্ষেত্রে জাতিসংঘ, জাতিসংঘ থেকে আপনি মাস্ট প্রশ্ন পাবেন, একদম মাস্ট, চোখ বন্ধ করে বলতে পারেন যে আপনি জাতিসংঘ থেকে প্রশ্ন পাচ্ছেন। তাহলে যেগুলো এরকম খুবই হচ্ছে যে আপনার প্রশ্ন আসবেই সেগুলো আপনি পড়ে যাবেন। বা ধরেন যে যে বৈশ্বিক সভ্যতা, প্রাচীন সভ্যতা, এই সভ্যতা থেকে আপনি প্রশ্ন পাবেন। তাহলে এরকম যেগুলো থেকে প্রশ্ন অবশ্যই আসবে সেগুলো আপনি ভালো করে পড়ে যান, সেগুলো আপনি ভালো করে রিভিশন দিয়ে যান। তাহলে আমরা একটু রিক্যাপ করি যে আধুনিক সিভিল সার্ভিসের কাঠামো এটা গড়ে উঠেছিল যুক্তরাজ্যে। তারপর আমরা দেখলাম যে যুক্তরাষ্ট্রের সিভিল সার্ভিস পরিচালনাকারী যে সংস্থা সেটার নাম হচ্ছে অফিস অফ পার্সোনাল ম্যানেজমেন্ট বা সংক্ষেপে হচ্ছে ওপিএম। এর আগে সেখানে স্পয়েল সিস্টেম চালু ছিল, পরে সেখানে একটা অ্যাক্ট হয়, পেন্ডেলটন অ্যাক্ট নামে একটা অ্যাক্ট হয়, এবং এই অ্যাক্টের মাধ্যমে মেরিট বেস নিয়োগের সুযোগ সৃষ্টি হয়। আধুনিক যে পরীক্ষা পদ্ধতি নিয়ে পরীক্ষার মাধ্যমে যে সিভিল সার্ভিসে নিয়োগ হয় এটা শুরু হয়েছিল চীনে।
এবং এইটা চালু হয় হান সাম্রাজ্যের সময়, এবং তখন এটার নাম ছিল ইম্পেরিয়াল এক্সামিনেশন সিস্টেম বা সংক্ষেপে কেজো সিস্টেম। তাদের ন্যাশনাল সিভিল সার্ভিস বা সংক্ষেপে এনসিএস, এটা হচ্ছে সিভিল সার্ভিস ব্যবস্থা, এবং প্রতি বছর এই ন্যাশনাল সিভিল সার্ভিসের আন্ডারে গাওকাও নামের একটা পরীক্ষা অনুষ্ঠিত হয়। জাপানের সিভিল সার্ভিস নিয়ন্ত্রণ করে যে প্রতিষ্ঠান, সেটার নাম হচ্ছে ন্যাশনাল পার্সোনেল অথরিটি বা এনপিএ, এবং এইখানে হচ্ছে 3টা প্রধান স্তর বা ক্লাস রয়েছে। আর পরে এগুলো প্রয়োজন নাই। ভারতে হচ্ছে ইউপিএসসি, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, 3টা ধাপে হচ্ছে পরীক্ষা হয়। শ্রীলঙ্কার পাবলিক সার্ভিস কমিশন যেটা তাদের নামটাই হচ্ছে পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন, তার মানে বাংলাদেশের নামের সাথে মিল আছে। পাকিস্তান সিভিল সার্ভিস, ফেডারেল পাবলিক সার্ভিস কমিশন, এটার আন্ডারে হচ্ছে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়। পাকিস্তান সিভিল সার্ভিসে কিন্তু মনস্তাত্ত্বিক পরীক্ষা হয়। ওকে, এরপর আমরা দেখলাম বাংলাদেশ সিভিল সার্ভিস 1972 সালে আহ, রাষ্ট্রপতির আদেশ বলে হচ্ছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন গঠিত হয়, এবং পরবর্তীতে এই দুইটা একসাথে হয়ে 1977 সালে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন গঠিত হয়। এছাড়াও আমরা দেখলাম এখানে সর্বপ্রথম বিসিএস পরীক্ষা হয়েছিল 1973 সালে, এবং তখন শুধু ভাইভা পরীক্ষা ছিল। কমিশনের মধ্যে একজন চেয়ারম্যান থাকেন এবং তার মেয়াদ থাকে হচ্ছে 5 বছর। ওয়ার্ল্ড সিভিল সার্ভিস ডে, বিশ্ব জনপ্রশাসন দিবস, প্রতি বছর 23 জুন পালিত হয়। এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে, সেগুলো আপনারা হচ্ছে এক নজর দেখে নিলেই পারবেন। ওকে, এবার চলেন আমরা চলে যাব আমাদের পরবর্তী আলোচনায়। আমাদের পরবর্তী আলোচনা হচ্ছে আমরা সাম্প্রতিক নিয়ে আলোচনা করব। সাম্প্রতিকে আমি হচ্ছে যে অনেক আম, মোটামুটি যেগুলো হাইলাইটেড ওই জিনিসগুলোই এখানে রেখেছি, এবং খুব বেশি কিছু এখানে আলোচনার মধ্যে আনিনি। সবসময় খেয়াল রাখবেন যে সাম্প্রতিক পড়ার সময় আপনি দেখবেন যে এই সাম্প্রতিকটা আসলে কোন জায়গার সাম্প্রতিক, কোন জায়গার বলতে কোন সময়ের সাম্প্রতিক। সাধারণত বিসিএস পরীক্ষার প্রশ্ন মোটামুটি 1 মাস আগে হয়, সাধারণত 1 থেকে 1.5 মাস আগে হচ্ছে পরীক্ষার প্রশ্নগুলো প্রণীত হয়। তো সেক্ষেত্রে আপনি মোটামুটি শিওর থাকতে পারেন যে সেপ্টেম্বর মাস থেকে প্রশ্ন আসার সম্ভাবনা নাই বললেই চলে। সেপ্টেম্বর মাস, এবং এখন তো হচ্ছে অক্টোবর মাস, অক্টোবর মাস থেকে তো আসবেই না, এবং সেপ্টেম্বর মাস থেকে আসলে কোনো প্রশ্ন পরীক্ষাতে আসবে না, আপনারা পাবেন না, এটা মোটামুটি শিওর থাকতে পারেন। তার মানে আপনাকে সাম্প্রতিকটা পড়তে হবে হচ্ছে আগস্ট মাস পর্যন্ত। এটা হচ্ছে বিসিএস এর ক্ষেত্রে, বিসিএস এর ক্ষেত্রে, অন্যান্য চাকরি পরীক্ষার ক্ষেত্রে না। কারণ ব্যাংকের ক্ষেত্রে দেখা যায় যে 1 সপ্তাহের আগের প্রশ্ন আসে। ব্যাংক ছাড়াও অন্যান্য চাকরি পরীক্ষার ক্ষেত্রেও এটা লক্ষ্য করা যায়, দেখা যায় যে 1 সপ্তাহ আগের একটা তথ্য আপডেট হয়েছে, সেটা চলে আসছে। তো বিসিএস এর ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা ওইরকম না, বিসিএস এর প্রশ্ন সবসময় 1 থেকে 1.5 মাস আগে করা হয়। তো এই কারণে আপনার একদম রিসেন্ট যেগুলো, হ্যাঁ, যেগুলো হচ্ছে যে অক্টোবর মাসের ঘটনা বা সেপ্টেম্বর মাসের ঘটনা, এগুলো কিন্তু পরীক্ষাতে আসবে না। সাম্প্রতিক হাইলাইটস এর মধ্যে আমরা গুরুত্ব দিয়ে দেখব হচ্ছে অর্থনীতি এবং হচ্ছে শিল্প বাণিজ্য। কেন? কারণ হচ্ছে এর আগে স্পেশাল বিসিএস তো হয়েছে ডাক্তারদের জন্য 39, 42 এবং হচ্ছে 48। প্রতিটা বিসিএসই আসলে অর্থনীতি এবং শিল্প বাণিজ্য থেকে প্রশ্ন আসছে। সুতরাং এটা মোটামুটি শিওর থাকতে পারেন যে আপনাদেরও অর্থনীতি এবং শিল্প বাণিজ্য থেকে আপনারা প্রশ্ন পাবেন, অবশ্যই পাবেন। আর আরেকটা হচ্ছে যে আমার কাছে যেটা মনে হয়, আপনাদের পরীক্ষা প্রশ্ন কিন্তু 47-এ যেরকম কঠিন করেছে, 47-এ যেরকম কঠিন প্রশ্ন হয়েছে, ওই রকম কঠিন প্রশ্ন আপনাদের আসবে না। এবং হচ্ছে যে আপনাদের মেইনলি আসলে নর্মাল যে প্রশ্ন, আমার কাছে মনে হয় যে নর্মাল একটা প্রশ্নই আপনারা আসলে পাবেন, মানে ইজি, ইজিও না, মানে একদম ইজি না আবার একদম কঠিন না, মোটামুটি একটা স্ট্যান্ডার্ড বা একটা ভালো প্রশ্নই আপনারা পাবেন। আচ্ছা, তো শুরুতে আমরা দেখব হচ্ছে বাজেট। বাজেট হচ্ছে সংবিধানে আমাদের বাজেটকে বলা হয় অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বাজেট প্রণয়ন করে অর্থ মন্ত্রণালয়ের 4টা বিভাগের মধ্যে একটা বিভাগ, সেই বিভাগটার নাম হচ্ছে অর্থ বিভাগ, ফাইন্যান্স ডিভিশন। অর্থ মন্ত্রণালয়ের ফাইন্যান্স ডিভিশন বা অর্থ বিভাগ হচ্ছে বাজেট প্রণয়ন করে। বাংলাদেশের অর্থ বছরের বা ফিসক্যাল ইয়ারের সময়টা হচ্ছে 1 জুলাই থেকে 30 জুন। প্রতি বছর 1 জুলাই থেকে আমাদের ফিসক্যাল ইয়ার শুরু হয়, এবং সেটা 30 জুন পর্যন্ত হচ্ছে থাকে। 1 বছরের জন্য ফিসক্যাল ইয়ার ঘোষণা করা হয়। তো বাংলাদেশের সর্বশেষ যে বাজেট ছিল 2025-26 সালের বাজেট, এই বাজেটটা হচ্ছে বাংলাদেশের 54তম বাজেট। তবে আহ, বাংলাদেশের আরেকটা বাজেটও হয়েছিল 1996 সালে। সেটা ছিল অন্তর্বর্তীকালীন বাজেট, মানে 3 মাসের জন্য একটা বাজেট ঘোষণা করা হয়েছিল।
তত্ত্বাবধায়ক সরকার তারা 3 মাসের জন্য একটা বাজেট ঘোষণা করেছিল। তো সেটা ছিল অন্তর্বর্তীকালীন বাজেট। বর্তমানের যে বাজেট সেটা কিন্তু অন্তর্বর্তীকালীন বাজেট নয়। যদিও এটা অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছে, কিন্তু এটা অন্তর্বর্তীকালীন বাজেট নয়, কারণ এটা একটা 1 বছরের পূর্ণাঙ্গ বাজেট। তো পরীক্ষাতে যদি প্রশ্ন আসে এটা নিয়ে, এটা স্পষ্টই উল্লেখ থাকবে, প্রশ্নে স্পষ্ট উল্লেখ থাকবে যে কোন অন্তর্বর্তীকালীন সহ কত আর এমনিতে কত, স্পষ্ট করে উল্লেখ থাকবে। ঠিক আছে। তো সর্বশেষ বাজেট ছিল আমাদের 54তম বাজেট, এবং এটার স্লোগান ছিল বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়। এই বাজেটটা উত্থাপন হয়েছিল উত্থাপন হয়েছিল 2 জুন 2025। বাজেট পাস হয় 22 জুন 2025, এবং কার্যকর হয় হচ্ছে 1 জুলাই 2025। এবং এই বাজেটটা আহ, ঘোষণা করেন আমাদের মাননীয় অর্থ উপদেষ্টা। এমনিতে হচ্ছে যে সবসময় হচ্ছে বাজেট ঘোষণা করেন হইলো অর্থমন্ত্রী, কিন্তু এখন যেহেতু আমাদের অর্থমন্ত্রী নাই, সুতরাং এখন হচ্ছে অর্থ উপদেষ্টা, এবং ডক্টর সালেউদ্দিন আহমেদ, এখানে একটু লিখে দেই যে ডক্টর সালেউদ্দিন আহমেদ হচ্ছে তিনি বাজেট উত্থাপন করেন। বাংলাদেশের সর্বশেষ যে বাজেটটা হয়েছে এটার আকার হচ্ছে 7,91,999 কোটি টাকা, বা আপনি এটাকে সংক্ষেপে হচ্ছে 7,90,000 কোটি টাকা ধরতে পারেন। 7 লাখ অ্যাকচুয়ালি হচ্ছে 7,89,999 কোটি টাকা। জিডিপির কত পার্সেন্ট এটা খুব একটা ইম্পর্টেন্ট না, নাইস টু নো, প্রয়োজন নাই, কিন্তু এই 7,89,999 এই সংখ্যাটা মাথায় রাখেন, 7,89,999, 7,89,999 কোটি টাকা। জিডিপির প্রবৃদ্ধির হার প্রতিটা বাজেটে হচ্ছে একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় বলতে হচ্ছে যে আমরা আগামী অর্থবছরে আমাদের জিডিপি প্রবৃদ্ধির হার, জিডিপি গ্রোথ রেট কত রাখবো, এটা নির্ধারণ করা হয়। তো 2025-26 অনুযায়ী এই জিডিপি গ্রোথ রেট বা জিডিপি প্রবৃদ্ধির হারটা হচ্ছে 5.5%। এটা হচ্ছে বাজেট অনুযায়ী। পরীক্ষাতে যদি এই প্রশ্নটা আসে তাহলে স্পষ্ট করে উল্লেখ থাকবে, হ্যাঁ, যে 25-26 বাজেট অনুযায়ী প্রবৃদ্ধির হার বা প্রবৃদ্ধি হারের লক্ষ্যমাত্রা কত, তাহলে উত্তর হবে 5.5%। এছাড়া মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6.5%। তার মানে আমরা এই অর্থবছরে ইনফ্লেশন রেটটাকে 6.5-এর মধ্যে রাখবো। প্রবৃদ্ধির হার আমরা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি 5.5%, আর মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 6.5%। রাজস্বের লক্ষ্যমাত্রা এই যে 7,89,999 কোটি টাকার বাজেট, এই বাজেটটার টাকা পয়সা কোত্থেকে আসবে? টাকা পয়সার মধ্যে সব থেকে বেশি টাকা পয়সা আসবে রাজস্ব আয় থেকে। বাংলাদেশের প্রধান রাজস্ব আয়টাই হচ্ছে বাজেটের টাকার যোগানের প্রধান উৎস। তাহলে রাজস্ব আয় থেকে আসবে হচ্ছে 5,64,000 কোটি টাকা। বাকি যে টাকাটা থাকবে সেটা হচ্ছে ঘাটতি। তাহলে এখানে ঘাটতি হচ্ছে তাহলে কত? ঘাটতি হচ্ছে প্রায় 2,26,000 কোটি টাকা। এই যে রাজস্ব, এই রাজস্ব আয়ের মধ্যে 1 নাম্বার যেটা থাকে সেটা হচ্ছে ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। বাংলাদেশ ভ্যালু অ্যাডেড ট্যাক্স থেকে সর্বোচ্চ পরিমাণে রাজস্ব আহরণ করে। ঠিক আছে, তাহলে এইটা একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য, পরীক্ষাতে প্রশ্ন আসলেও আসতে পারে যে রাজস্ব আয়ের ক্ষেত্রে সব থেকে বেশি আহ, রাজস্ব আয় হয় কোন খাত থেকে? তাহলে উত্তর হবে ভ্যালু অ্যাডেড ট্যাক্স থেকে হচ্ছে সব থেকে বেশি রাজস্ব আয় হয়ে থাকে। এর মধ্যে দেখেন যে সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে কোন কোন খাত। সব থেকে বেশি বরাদ্দ অ্যাজ ইউজুয়াল জনপ্রশাসন খাত পেয়েছে, কারণ এই জনপ্রশাসন খাত থেকে হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা দেওয়া হয়, পেনশন দেওয়া হয়। তো এই খাতে সবসময় হচ্ছে বাজেটে বরাদ্দ বেশি বেশি থাকে। তাহলে এই জনপ্রশাসন খাতে বরাদ্দের পরিমাণ হচ্ছে 1,86,088 কোটি টাকা, 186,088 186,088, এটা হচ্ছে বরাদ্দের পরিমাণ, এবং এটা হচ্ছে মোট বাজেটের প্রায় 23.5%। আরো এক্স্যাক্টলি বললে হচ্ছে 23.56%। দ্বিতীয় রয়েছে, তাহলে 1 নাম্বার হচ্ছে জনপ্রশাসন খাত, 2 নাম্বার হচ্ছে শিক্ষা প্রযুক্তি, এবং 3 নাম্বার হচ্ছে পরিবহন ও যোগাযোগ। শিক্ষা প্রযুক্তিতে হচ্ছে মোট বাজেটের 14%, এবং এটার সংখ্যায় হিসাবে করলে হয় 1,10,657 কোটি টাকা। তাহলে 110657, 110657। পরিবহন ও যোগাযোগে কতটা কোটি টাকা আসছে এটা
প্রয়োজন নাই, পার্সেন্টেজটা চাইলে মাথায় রাখতে পারেন 9.03%। তাহলে সর্বোচ্চ বরাদ্দের ক্ষেত্রে 1 নম্বর হচ্ছে জনপ্রশাসন খাত, 2 নম্বর হচ্ছে শিক্ষা ও প্রযুক্তি খাত, যেখানে মোট বাজেটের 14% বরাদ্দ রাখা হয়েছে, এবং 3 নম্বর হচ্ছে পরিবহন ও যোগাযোগ, যেখানে 9.03% বরাদ্দ রাখা হয়েছে। প্রতিটা বাজেটেই হচ্ছে একটা নির্দিষ্ট পোর্শন থাকে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রামে অথবা এডিপিতে। সরকার যে বিভিন্ন ধরনের প্রকল্পগুলো হাতে নেয়, এই প্রকল্পগুলোর ব্যয় মিটাবে কোত্থেকে? প্রকল্পগুলোর ব্যয়ের অর্থগুলো আসে হচ্ছে এই বার্ষিক উন্নয়ন কর্মসূচি থেকে বা এডিপি থেকে। তো এই বাজেটে এডিপির পরিমাণ হচ্ছে 2,30,000 কোটি টাকা। এই এডিপিতে বরাদ্দ কত? এই প্রশ্নটা র্যান্ডমলি বিভিন্ন পরীক্ষাতে প্রিভিয়াসলি আসছে, এবং সামনেতেও এটা আসলে র্যান্ডমলি আসবে। তাহলে এই সংখ্যাটা মাথায় রাখবেন, 2,30,000 কোটি টাকা, 2,30,000 2,30,000 কোটি টাকা। এই এডিপিতে এডিপি যে 2,30,000 কোটি টাকা, এইখানে কোন কোন খাতে কত বরাদ্দ পেয়েছে, এখান থেকে প্রশ্ন আসতে পারে। এডিবিতে বরাদ্দপ্রাপ্ত 5টা খাত আমরা একটু দেখব। প্রথম 1 নম্বর হচ্ছে পরিবহন ও যোগাযোগ, 2 নম্বর হচ্ছে বিদ্যুৎ ও জ্বালানি, 3 নম্বর হচ্ছে শিক্ষা, 4 নম্বর হচ্ছে গৃহায়ন ও কমিউনিটি, এবং 5 নম্বর হচ্ছে স্বাস্থ্য। তো এইখানে আমাদের জন্য এই সিরিয়ালটা মনে রাখাটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে কোন খাতে সিরিয়ালটা কত, মানে কত পরিমাণ বরাদ্দ কোন খাত পেয়েছে। এটার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে 1 নম্বর কোনটা আছে, 2 নম্বরে কোনটা আছে। তো 1 নম্বরে রয়েছে পরিবহন ও যোগাযোগ খাত, 2 নম্বরে হচ্ছে বিদ্যুৎ ও জ্বালানি, 3 নম্বরে হচ্ছে শিক্ষা, 4 নম্বর হচ্ছে গৃহায়ন ও কমিউনিটি, এবং 5 নম্বর হচ্ছে স্বাস্থ্য। এখানে আপনি চাইলে এই শিক্ষা খাতটা আরেকটু ডিটেলে পড়তে পারেন, যে শিক্ষা খাতে বরাদ্দ হচ্ছে এডিপির 28,557 কোটি টাকা, আর পার্সেন্টেজ হিসাব করলে হয় হচ্ছে 12.42%। এটা পড়লে চলবে, বাকিগুলো আমার কাছে মনে হয় না খুব একটা ইম্পর্টেন্ট, আর এই মুহূর্তে এগুলো আসলে মুখস্থ করাটাও খুব একটা খুব টাফ একটা ব্যাপার। তা আপনি শুধু এখান থেকে শিক্ষাটাই পড়েন, বাকিগুলোর হচ্ছে সিরিয়ালটা মনে রাখেন। এরপর আসেন কর সীমা। কর সীমাটা ইম্পর্টেন্ট, কর সীমা থেকে হচ্ছে প্রায় পরীক্ষাতে প্রশ্ন আসে, এবং হচ্ছে র্যান্ডমলি মোটামুটি প্রশ্ন আসে। কর সীমার ক্ষেত্রে যেটা মনে রাখবেন সেটা হচ্ছে সাধারণ করদাতা, সাধারণ করদাতার জন্য হচ্ছে 3,50,000 টাকা, আর প্রতিবন্ধী এবং হচ্ছে তৃতীয় লিঙ্গ, এদের জন্য হচ্ছে 4.25 লক্ষ টাকা। মানে আপনি এই যে সাধারণ করদাতার কর সীমা হচ্ছে 3,50,000 টাকা, তার মানে হইলো 3,50,000 টাকা পর্যন্ত যদি আপনি ইনকাম করেন, তাহলে আপনার ট্যাক্সটা আসবে 0% আপনার ট্যাক্স থাকবে। হ্যাঁ, 3,50,000 টাকা পর্যন্ত। এর উপরে যদি আপনি যান, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ট্যাক্সের পরিমাণ বাড়তে থাকবে। তাহলে কর সীমা দিয়ে এটাই বোঝানো হচ্ছে। তাহলে আপনার কর সীমা হচ্ছে, আমার আপনার যারা হচ্ছে আম, সাধারণ, হ্যাঁ, সেই সাধারণ হচ্ছে 3,50,000 টাকা। ঠিক আছে। আচ্ছা, এরপরে এরপরে আসেন মহিলা এবং 65 বছর প্লাস যাদের, তাদের জন্য হচ্ছে 4 লক্ষ, আর গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য হচ্ছে 5 লক্ষ টাকা। এই হচ্ছে মোটামুটি বাজারের কর সীমা। এটা প্রয়োজন নাই, এটা এখনকার এখনকার জন্য আর গুরুত্বপূর্ণ না। 25-26 অর্থ বছরের জন্য যেটা আছে এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে এটা হচ্ছে ভাতা। হ্যাঁ, ভাতা হিসেবে কে কত কি পায় সেটা একটু আমরা হচ্ছে দেখি। বয়স্ক ভাতা হচ্ছে 650 টাকা, বিধবা এবং স্বামী নির্যাতিতা মহিলাদের জন্য 650 টাকা, মা ও শিশু সহায়তা কর্মসূচির জন্য হচ্ছে 850 টাকা, প্রতিবন্ধীর জন্য হচ্ছে 900 টাকা। তো এইটা ইম্পর্টেন্ট আছে, তবে এখানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই বয়স্ক ভাতা এবং হচ্ছে প্রতিবন্ধী ভাতা। তাহলে বয়স্ক ভাতা হচ্ছে কত? 650 টাকা, এবং প্রতিবন্ধী ভাতা হচ্ছে 900 টাকা। এছাড়াও এটা খুব গুরুত্বপূর্ণ একটা হচ্ছে তথ্য, সেটা হচ্ছে যে 24 নভেম্বর 2026 এই তারিখে বাংলাদেশ হচ্ছে এলডিসি, লিস্ট ডেভেলপ কান্ট্রি থেকে বাংলাদেশ গ্রাজুয়েট হবে। তো বাংলাদেশের এটা নিয়ে আসলে একটু কনফিউশন ছিল, যে বাংলাদেশ আসলে বের হবে কিনা 2026 সালে। তবে এখন মোটামুটি কনফার্ম যে বাংলাদেশ 2026 সাল, 24 নভেম্বর 2026 সাল, এইটা এই তারিখে হচ্ছে বাংলাদেশ এলডিসি থেকে বের হবে। এবং 2026 সালে 3টা দেশ একসাথে বাংলাদেশ সহ 3টা দেশ হচ্ছে এলডিসি থেকে বের হবে, নেপাল এবং হচ্ছে লাওস সহ। আর এছাড়া সর্বশেষ এলডিসি থেকে বের হওয়া যে দেশ সেটা হচ্ছে সাও তোমে প্রিন্সিপে। আর বর্তমানে এলডিসি ভুক্ত দেশের সংখ্যা হচ্ছে
44টা। অর্থনৈতিক সমীক্ষা 2024, এখানে কিছু তথ্য একটু এদিক সেদিক হয়েছে, আপনারা দেখলে হচ্ছে যে বুঝবেন। সেটা হইলো যে জনসংখ্যা, এটা হচ্ছে অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী, হ্যাঁ। এই জনসংখ্যা নিয়ে আহ, কয়েকটা হিসাব আছে, এই হিসাবটা একটু পরে আমরা দেখব। পরীক্ষাতে স্পষ্ট করে উল্লেখ থাকবে যে অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত। যদি বলা হয় অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী, তাহলে আপনি এই অপশনে অপশনে এই সংখ্যাটা পাবেন, 17,15,09,000। ঠিক আছে, এটা হচ্ছে অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী। আর যদি এটা মিলিয়নে হিসাব করেন, সেক্ষেত্রে হবে হচ্ছে 171.5 মিলিয়ন, 171.5 মিলিয়ন যদি মিলিয়নে হিসাব করেন। আর কোটিতে যদি আপনি হিসাব করেন, সেক্ষেত্রে হচ্ছে যে আপনার 17,15,09,000। অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে 1.33%। জনসংখ্যার ঘনত্ব হচ্ছে 1171 জন। এটা হচ্ছে অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী। এখন আসেন, একটু আগে যেটা বললাম যে এই সংখ্যাটা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের হতে পারে, বা বিভিন্ন হচ্ছে যে আম, রকমের হতে পারে। যেমন দেখেন, বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিক্স সর্বশেষ যে হিসাব, সেই অনুযায়ী হচ্ছে 17.10 কোটি। ষষ্ঠ জনশুমারি, মানে এখন পর্যন্ত জনশুমারি হওয়া সর্বশেষ যেই জনশুমারি, সেই জনশুমারি অনুযায়ী, ষষ্ঠ জনশুমারি অনুযায়ী 16.98 কোটি। সাময়িক হিসাব, সাময়িক হিসাব বলতে হচ্ছে প্রতি বছরই বিবিএস থেকে, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স থেকে একটা সাময়িক হিসাব বের করা হয়। 2024-25 সালের জন্য কিন্তু তার একটা সাময়িক হিসাব দিয়েছে। সেই সাময়িক হিসাব অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে 27.28 কোটি। এখন প্রশ্ন আসতে পারে যে ভাই, আমি এখানে কোনটা আসলে মাথায় রাখবো? দেখেন, আমার কাছে যেটা মনে হয়, আপনি মাথায় রাখতে পারেন হচ্ছে এইটা, এই যে জনশুমারি। আর আপনি মাথায় রাখতে পারেন হচ্ছে এই আমাদের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী কত, এই দুইটা হচ্ছে মাথায় রাখতে পারেন। আর যদি সবগুলা মাথায় রাখতে পারে, সেক্ষেত্রে তো ভালো। এখানে আরো কয়টা হিসাব ছিল, যেমন বিশ্বব্যাংক অনুযায়ী কত, অমুক অনুযায়ী কত, তমুক অনুযায়ী কত, ওগুলো আমি আসলে রাখি নাই, কারণ আমার কাছে মনে হয়েছে যে আসলে এই শেষ মুহূর্তে আইসে এত প্যাসের কোনো আসলে প্রয়োজন নাই। ঠিক আছে, আচ্ছা। এরপর আসেন, এখানে কিছু টুকরো তথ্য আছে। বর্তমানে জনসংখ্যায় শীর্ষ দেশ হচ্ছে ভারত, আর দ্বিতীয় দ্বিতীয় শীর্ষ দেশ হচ্ছে চীন। এক নম্বর হচ্ছে ভারত, দ্বিতীয় হচ্ছে চীন। বাংলাদেশের অবস্থান জনসংখ্যার দিক থেকে, বাংলাদেশের অবস্থান হচ্ছে অষ্টম, আমরা জনসংখ্যায় অষ্টম বৃহত্তম দেশ। আর যদি মুসলিম হিসেবে হিসাব করা হয়, মুসলিম জনসংখ্যার দিক থেকে শীর্ষ দেশ হচ্ছে ইন্দোনেশিয়া। আর এই দিকে বাংলাদেশের অবস্থান হচ্ছে চতুর্থ। ঠিক আছে, অর্থাৎ মুসলিম জনসংখ্যার দিক থেকে, মুসলিম জনসংখ্যা বাস করে, এই জনসংখ্যার দিক দিক থেকে বাংলাদেশের অবস্থান হচ্ছে চতুর্থ। এক নম্বর হচ্ছে ইন্দোনেশিয়া। তবে এখানে যদি বলা হয় যে মুসলিম দেশ হিসেবে আয়তনে কোন দেশ হচ্ছে বড়, যদি বলা হয় হচ্ছে যে আয়তনে বড় কোনটা, সেই ক্ষেত্রে কিন্তু বড় হবে কাজাখস্তান। ঠিক আছে, সেক্ষেত্রে হচ্ছে কাজাখস্তান কিন্তু সব থেকে বড়। ঘনত্ব, ঘনত্ব দিক থেকে বাংলাদেশ হচ্ছে ষষ্ঠ, ষষ্ঠ ডেন্সলি পপুলেটেড কান্ট্রি, সিক্সথ ডেন্সলি পপুলেটেড কান্ট্রি ইজ বাংলাদেশ। আর এক নম্বর দেশ হচ্ছে মোনাকো। মোনাকোতে কতজন লোক বাস করে সেটা জানার প্রয়োজন নাই, জানলেই চলবে যে ঘনত্বের দিক থেকে এক নম্বর দেশ হচ্ছে মোনাকো। প্রত্যাশিত আয়ুষ্কাল, প্রত্যাশিত আমাদের গড় আয়ু হচ্ছে 72.3 বছর। এটা হচ্ছে অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী, এটা আসলে অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী আসে। পুরুষ মহিলাটা প্রয়োজন নাই, পুরুষ মহিলা সাধারণত আসে না। প্রত্যাশিত গড় আয়ুষ্কাল এটা পড়লেই চলবে। সাক্ষরতার হার, এটা খুবই একটা ভাইটাল স্ট্যাটিস্টিক্স। সাক্ষরতার হার হচ্ছে 77.9%। এই দুইটাই আসলে খুব গুরুত্বপূর্ণ। তাহলে একটা হচ্ছে গড় আয়ু, গড় আয়ু কত, 12.3, গড় আয়ু 72.3। আর একটা হচ্ছে সাক্ষরতার হার, সাক্ষরতার হার কত, 77.9%। সাক্ষরতার হার হচ্ছে 77.9%। তাহলে দুইটা তথ্য এখানে ইম্পর্টেন্ট। একটা হচ্ছে 77.9%, এটা হচ্ছে সাক্ষরতার হার, এবং আরেকটা হলো গড় আয়ু 72.3 বছর। 72 এখানে কিন্তু 72 বছর 3 মাস না, 72 বছর 3 মাস না, এই 72.3 মানে হচ্ছে যে 100 ভাগের, 100 ভাগের মধ্যে এটা হিসাব করা হয়েছে। হ্যাঁ, 72 দশমিক এটা হয় হচ্ছে 72.30 হয় আর কি। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি যদি হিসাব করেন, তাইলে কত হয়? তাইলে হচ্ছে যে আপনার প্রায় 72 বছর 4 মাসের মতো হয় আর কি।
তো এটা কিন্তু আবার এরকম এরকম বললেন না যে 72 বছর 3 মাস, এরকম না কিন্তু, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন দারিদ্র্যের হার। দারিদ্র্যের হার নিয়েও হচ্ছে বিভিন্ন সংস্থার মধ্যে বিভিন্ন তথ্য আছে। তবে আপনারা এই অর্থনৈতিক সমীক্ষাটাই আপাতত পড়বেন, ঠিক আছে। অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী আমাদের দারিদ্র্যের হার হচ্ছে 18.7, এবং এখানে চরম দারিদ্র্যের হার এক্সট্রিম পোভার্টি হচ্ছে 5.6। তাহলে পোভার্টি রেট অ্যাকর্ডিং টু ইকোনমিক রিভিউ ইজ 8.7%, আর সিভিয়ার পোভার্টি বা হচ্ছে অ্যাকিউট, হ্যাঁ, অথবা এক্সট্রিম পোভার্টি রেট হচ্ছে 5.6%। এরপর আসেন জিডিপি। জিডিপিতে আমাদের জিডিপি বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা মোট দেশজ উৎপাদ, এটা হিসাব করার জন্য জিডিপির বৃহত্তর খাত হচ্ছে তিনটা। এই তিনটা বৃহত্তর খাতকে আরো ভালোভাবে হিসাব করার জন্য এই তিনটা বৃহত্তর খাতকে আবার আরো কিছু উপখাতে ভাগ করা হয়েছে। ওই সবগুলো উপখাত মিলিয়ে টোটাল খাত বা প্রধান খাত হিসাব করা হয় 19টা। তো এই খাতগুলো হিসাব করার জন্য একটা ভিত্তি বছর বা একটা বেজ ইয়ার নির্ধারণ করা হয়। তো বর্তমানে আমাদের জিডিপি হিসাব করা হয় 2015-16 সালকে ভিত্তি বছর ধরে। ভিত্তি বছর হিসাবটা আসলে কি জিনিস? ভিত্তি বছর হচ্ছে ব্যাপারটা এরকম, ধরেন এখন 25, তাহলে এখন ধরলাম আমার আম, ধরেন জিডিপি হচ্ছে 100, তাইলে এর পরবর্তী বছর আমার জিডিপি হইলো 110। তাহলে এখন আমি এই 100 এর ধরেন এর আগে ছিল আমার জিডিপি হলো 90, হ্যাঁ, এর আগে ছিল আমার জিডিপি 80। তাহলে এখন আমার যে 2026 সালে জিডিপি 110 হইলো, এইটার যে গ্রোথ রেট, সেটা আমি কোনটাকে হিসাব করে ধরবো? আমি কি 80-কে হিসাব করে ধরবো, আমি কি 90-কে হিসাব করে ধরবো, নাকি আমি 100-কে হিসাব করে ধরবো? তো এটা সাধারণত 10 বছর ধরে ধরে হিসাব করা হয়। তো বর্তমানে যে ভিত্তি বছর সেটা হচ্ছে 15-16 ভিত্তি বছর ধরে তারপরে জিডিপির গ্রোথ রেট বা জিডিপি গুলো হিসাব করা হয়। তো এই 2015-16 বছর বেজ ইয়ার ধরে বর্তমানে জিডিপির খাত হচ্ছে 19টা, আর এর আগে ছিল জিডিপির খাত হচ্ছে 15টা, 5-6 ভিত্তি বছর যখন ছিল তখন। এখন কথা হচ্ছে যে এইটা এখন তো আসলে ভ্যালিড না, কিন্তু তারপর এটা কেন রাখা হয়েছে? রাখার কারণ হলো 48 বিসিএস এ অপশনে 19 ছিল না, অপশনে 15 ছিল। তো এবং তারা এইটাকেই সঠিক উত্তর হিসেবে ধরে নিবে, কারণ যেহেতু 19 ছিল না। তো এই কারণে জেনে রাখাটা আসলে ভালো। তাহলে 15-16 বছর অনুযায়ী, ভিত্তি বছর অনুযায়ী বাংলাদেশের জিডিপির খাত হচ্ছে 19টা টোটাল। এখন আসেন আমাদের শ্রমশক্তি। শ্রমশক্তির দিক থেকে টোটাল শ্রমশক্তির পরিমাণ হচ্ছে 7.35 কোটি। এটা খুব একটা ইম্পর্টেন্ট না, নাইস টু নো। যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমাদের মোট শ্রমশক্তির সব থেকে বেশি কোথায় নিয়োজিত। জিডিপির যে বৃহত্তর তিনটা খাত, সেই তিনটা খাত হচ্ছে এগ্রিকালচার, সার্ভিস এবং ইন্ডাস্ট্রি। এর মধ্যে সব থেকে বেশি যেখানে শ্রমশক্তি নিয়োজিত সেটা হচ্ছে কৃষি খাত, 2 নম্বরে হচ্ছে সার্ভিস, এবং 3 নম্বরে হচ্ছে শিল্প। তাহলে শিল্পে আমাদের শ্রমশক্তির পরিমাণ সব থেকে কম, এবং এগ্রিকালচারে আমাদের শ্রমশক্তির পরিমাণ সব থেকে বেশি। জিডিপির 2024-25 সালের যে জিডিপি প্রবৃদ্ধির হার, সেটা ছিল আমাদের 3.97%। 3.97%, এটাই আপনারা পড়বেন, বাকিগুলো পড়ার প্রয়োজন নাই, এই তথ্যটাই পড়ে যান। 3.97% হচ্ছে আমাদের জিডিপি প্রবৃদ্ধির হার। এটা হচ্ছে অর্থনৈতিক সমীক্ষা 2024-এর অনুযায়ী। এটা আসলে 24 অনুযায়ী না, এটা মূলত হচ্ছে সর্বশেষ যে সাময়িক হিসাবটা তারা দিয়েছে বিবিএস থেকে, সেই সাময়িক হিসাব অনুযায়ী। তো তারপরেও আপনারা এইটাই মনে রাখেন, আপাতত অন্যগুলা বেশি তথ্য মনে রাখলে আসলে দেখা যাবে যে পরীক্ষার কোনোটাই মনে থাকবে না। আপাতত এইটাই মনে রাখেন যে জিডিপি প্রবৃদ্ধির হার হচ্ছে 3.97%। আর এই যে আমরা বললাম জিডিপির বৃহত্তর তিনটা খাত, এই তিনটা খাতের কোন খাতের অবদান জিডিপিতে কেমন? এক্ষেত্রে সেবা খাতের অবদান হচ্ছে সব থেকে বেশি। সেবা হচ্ছে 51.62, 2 নাম্বার হচ্ছে শিল্প, এবং 3 নাম্বার হচ্ছে এগ্রিকালচার। তাহলে আমরা একটু আগে দেখলাম যে কৃষিতে শ্রমশক্তি সব থেকে বেশি নিয়োজিত থাকে, কিন্তু শ্রমশক্তি বেশি নিয়োজিত থাকলেও জিডিপিতে কিন্তু কৃষি খাতের অবদান হচ্ছে সব থেকে কম, 10.94%। প্রথম অবস্থানে রয়েছে সেবা। সেবাতে হচ্ছে 51.62%, এবং শিল্পে হচ্ছে 37.44%। তাহলে 1 নম্বর হচ্ছে সেবা, 2 নম্বর শিল্প, এবং 3 নম্বর হচ্ছে কৃষি। আর আমরা যদি খাত ভিত্তিক প্রবৃদ্ধির হার হিসাব করি, যেমন আমরা একটু আগে দেখেছিলাম যে আমাদের টোটাল যে জিডিপি গ্রোথ রেট ছিল সেটা ছিল 3.97%। আর আমরা যদি সেক্টর ওয়াইজ সেটা হিসাব করি,
সেক্ষেত্রে আমরা দেখব আমাদের সেবা খাতে জিডিপির পরিমাণ ছিল, জিডিপি গ্রোথ রেট ছিল সব থেকে বেশি গত অর্থ বছরে, সেকেন্ড ছিল ইন্ডাস্ট্রিতে, এবং থার্ড ছিল কৃষিতে। তাহলে প্রবৃদ্ধির হারের দিক থেকে সেবা খাতে সব থেকে বেশি ছিল 4.51%, শিল্প খাতে ছিল 4.34%, এবং কৃষি খাতে ছিল 1.79%। এইখানে আপনারা সবগুলো হিসাব হচ্ছে একসাথে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে এক নজর একটু চোখ বুলিয়ে যেতে পারেন পরীক্ষার আগে। অর্থনীতি সমীক্ষা 2024 অনুযায়ী বাংলাদেশের মাথাপিছু জাতীয় আয়, এটাও কিন্তু হচ্ছে সর্বশেষ যে সাময়িক হিসাবটা বিবিএস থেকে প্রকাশিত হয়েছিল মে মাসের শেষ দিকে, সেটা অনুযায়ী বর্তমানে মাথাপিছু জাতীয় আয় মানে হচ্ছে পার ক্যাপিটা ইনকাম। তাহলে পার ক্যাপিটা ইনকাম হচ্ছে 2820 মার্কিন ডলার। এটা কি? এটা হচ্ছে পার ক্যাপিটা ইনকাম। পার ক্যাপিটা ইনকাম হচ্ছে 2820 মার্কিন ডলার। মাথাপিছু জিডিপি মানে হচ্ছে পার ক্যাপিটা জিডিপি। পার ক্যাপিটা জিডিপি হচ্ছে 2671। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে পার ক্যাপিটা ইনকাম, ইনকাম হচ্ছে 2820 মার্কিন ডলার, আরটা হলো মাথাপিছু জিডিপি বা পার ক্যাপিটা জিডিপি, সেটা হচ্ছে 2671 মার্কিন ডলার। তো এইখানে কিছু ভিন্ন হিসাবও দেখা গিয়েছে, পরীক্ষাতে আসলেও আসতে পারে। সেটা হচ্ছে এই দুইটা হিসাব। এডিবি বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক অনুযায়ী বাংলাদেশের সর্বশেষ যে বছরটা গিয়েছে 2024, এই বছরে বাংলাদেশের পার ক্যাপিটা জিডিপি ছিল 2625 ডলার, 2625 মার্কিন ডলার, এবং এটা ছিল দক্ষিণ এশিয়াতে পঞ্চম। আবার বিশ্বব্যাংক অনুযায়ী এই হিসাবটা হচ্ছে 2593 ডলার, 2593 মার্কিন ডলার। দেখেন এখানে আমরা তিনটা হিসাব আসলে পেলাম জিডিপির। একটা হচ্ছে আমাদের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী মাথাপিছু জিডিপি বা পার ক্যাপিটা জিডিপি হচ্ছে 2671, এটা হচ্ছে সব থেকে বেশি, মানে হিসাবগুলোর দিক থেকে সবচেয়ে থেকে বেশি জিডিপি হচ্ছে আমাদের হিসাবে 2671। আর এডিবির হিসাবে 2625, বিশ্বব্যাংকের হিসাবে সেটা আরেকটু কম, সেটা হচ্ছে 2593। তো আমার কাছে মনে হয় না এরকম কঠিন প্রশ্ন আসবে, তারপরে হচ্ছে নাইস টু নো। আচ্ছা, এরপরে আসেন যে মূল্যস্ফীতি। বাংলাদেশের মূল্যস্ফীতির পরিমাণ অর্থনীতি সমীক্ষা অনুযায়ী হচ্ছে 9.74%। আপনারা এইটাই মাথায় রাখেন যে সমীক্ষা অনুযায়ী মূল্যস্ফীতি হচ্ছে 9.74%। আচ্ছা, এখন আসেন যে জনশক্তি রপ্তানি এবং হচ্ছে রেমিটেন্স। বাংলাদেশ সব থেকে বেশি ওয়ার্ক ফোর্স বা ম্যান পাওয়ার এক্সপোর্ট করে হচ্ছে সৌদি আরবে, এবং এই ম্যান পাওয়ার এক্সপোর্টের দিক থেকে বাংলাদেশ হচ্ছে বিশ্বের ষষ্ঠ। একটু আগে মনে হয় আমরা আরেকটাও ষষ্ঠ দেখেছিলাম, সেটা হচ্ছে যে পপুলেশন ডেন্সিটির দিক থেকে বাংলাদেশ কিন্তু বিশ্বে ষষ্ঠ। তাহলে দুইটা আমরা ষষ্ঠ পেলাম, একটা হলো জনশক্তি রপ্তানি এবং আরেকটা হচ্ছে পপুলেশন ডেন্সিটি। রেমিটেন্স প্রাপ্তি বা রেমিটেন্স আরো আহরণে শীর্ষ দেশ হচ্ছে ভারত, এবং বাংলাদেশ হচ্ছে অষ্টম। এই অষ্টম কিন্তু আমরা আরেকটা জায়গাতেও পেয়েছি, সেটা হচ্ছে জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ কিন্তু হচ্ছে অষ্টম। বাংলাদেশ গত অর্থ বছরে সব থেকে বেশি রেমিটেন্স পেয়েছে সংযুক্ত আরব আমিরাত থেকে। এটা কিন্তু প্রতি মাসে চেঞ্জ হয়, তো প্রতি মাসেরটা সাধারণত পরীক্ষাতে আসে না। পরীক্ষাতে আসলে সাধারণত প্রিভিয়াস যে ফিসক্যাল ইয়ার গিয়েছে, অর্থ বছর গিয়েছে, সেই হিসাবটাই আসে। তাহলে আপনারা এটাই মাথায় রাখতে পারেন যে সংযুক্ত আরব আমিরাত। আর রেমিটেন্স প্রেরণে, প্রেরণে বলতে এইটা হচ্ছে যে আপনার এটা এটা আপাতত পড়ার প্রয়োজন নাই, এটা হচ্ছে সর্বশেষ হিসাব অনুযায়ী হচ্ছে যুক্তরাষ্ট্র। আপনারা এটাই পড়েন যে বাংলাদেশ সর্বাধিক রেমিটেন্স আহরণ করা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত থেকে। বাংলাদেশ পণ্য রপ্তানির দিক থেকে প্রাথমিক পণ্য মানে কি? প্রাথমিক পণ্য মানে হচ্ছে যে যেই পণ্যটা আসলে আপনার ম্যানুফ্যাকচার্ড না, একদম র প্রোডাক্টের দিক থেকে বাংলাদেশ সব থেকে বেশি এক্সপোর্ট করে হচ্ছে কৃষিজাত পণ্য। আর বাংলাদেশের সব থেকে বেশি বিনিয়োগ আসে বর্তমানে যুক্তরাজ্য থেকে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা তথ্য। সর্বশেষ হিসাব অনুযায়ী বাংলাদেশ সব থেকে বেশি এফডিআই মানে হচ্ছে, এইটা হচ্ছে এফডিআই মানে হচ্ছে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। বাংলাদেশ সব থেকে বেশি পায় হচ্ছে যুক্তরাজ্য থেকে। ঠিক আছে, এই তথ্যটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসতে পারে। আর দেশ হিসেবে আমাদেরকে সব থেকে বেশি সাহায্য দেয় হচ্ছে জাপান। আর সব থেকে বেশি শিল্পজাত পণ্য রপ্তানি হয় হচ্ছে নিট ওয়্যার। আর এই যে এইটা হচ্ছে আগে ছিল, এটা কিন্তু বর্তমানে নাই, এটা হচ্ছে আগে ছিল। ঠিক আছে, তাহলে বর্তমানে হচ্ছে যুক্তরাজ্য থেকে আমরা সব থেকে বেশি পরিমাণে বিনিয়োগ পেয়েছি সর্বশেষ অর্থ বছরে। এখন আসেন আমরা একটু প্রিভিয়াস ইয়ারের রপ্তানি চিত্রটা একটু দেখব। আমরা 2024-25 অর্থ বছরে আমাদের মোট রপ্তানি আয় ছিল প্রায় 48 বিলিয়ন ডলার।
$48.28 বিলিয়ন। আর আপনি যদি এটা মিলিয়নে হিসাব করেন সেক্ষেত্রে হয় হচ্ছে $48,283.93 মিলিয়ন। তো আপনি হচ্ছে পরীক্ষার জন্য আহ, এই 48 এইটা হচ্ছে মাথায় রাখলেই হচ্ছে চলবে। 48 এটা এতটুকু মাথায় রাখেন, ঠিক আছে? আচ্ছা, আর এখানে আরেকটা মাথায় রাখতে পারেন, সেটা হচ্ছে আমাদের 25 এবং 26 ফিসক্যাল ইয়ারে আমাদের এক্সপোর্ট আমাদের এক্সপোর্টের যে টার্গেট, এক্সপোর্ট টার্গেট, এটা একটু মাথায় রাখতে পারেন। এক্সপোর্ট টার্গেট হচ্ছে আপনার 63.63 বিলিয়ন ডলার। 63 বিলিয়ন ডলার, ঠিক আছে, এটা একটু মাথায় রাখতে পারেন। তাহলে আমরা 24-25-এ আমরা বাইরে বিক্রি করেছি প্রায় $48 বিলিয়ন উপরে। আর আমরা 25-26 ফিসক্যাল ইয়ারে আমরা আমাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি, টার্গেট নির্ধারণ করেছি $63 বিলিয়ন, ঠিক আছে? ওকে, এরপরে আসেন আমরা একটু দেখি যে কোন পণ্যটা আমরা সব থেকে বেশি রপ্তানি করেছি। অ্যাজ ইউজুয়াল তৈরি পোশাকটা আমরা সব থেকে বেশি রপ্তানি করেছি, এই যে $48 বিলিয়ন। এই 48-এর মধ্যে $39 বিলিয়ন আমরা তৈরি পোশাক রপ্তানি করেছি। তাহলে এক নাম্বার হচ্ছে তৈরি পোশাক, 2 নাম্বার হচ্ছে চামড়া ও চামড়াজাত পণ্য, 3 নাম্বার হচ্ছে কৃষিজাত পণ্য, 4 নাম্বার হোম টেক্সটাইল এবং 5 নাম্বার হচ্ছে পাট ও পাটজাত পণ্য, 6 নাম্বার হচ্ছে মৎস্য ও মৎস্যজাত পণ্য। এই যে সিরিয়ালটা, এই সিরিয়ালটা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, পরীক্ষাতে সিরিয়াল ধরে আসতে পারে যে আমাদের 2 নাম্বার সর্বোচ্চ রপ্তানি পণ্য কোনটা, সেটা হবে চামড়া ও চামড়াজাত পণ্য। 3 নাম্বার কোনটা, কৃষিজাত পণ্য। 4 নাম্বারে হোম টেক্সটাইল। 5 নাম্বার পাট ও পাটজাত এবং 6 নাম্বার হচ্ছে মৎস্য ও মৎস্যজাত পণ্য। তবে এইখানে আরেকটা ছোট্ট জিনিস রয়েছে, সেটা হচ্ছে এমনিতে আগে হচ্ছে এই তৈরি পোশাক কেবল তৈরি পোশাক একটা খাতে হিসাব করা হতো, কিন্তু বর্তমানে তৈরি পোশাকের হচ্ছে 2টা খাত হচ্ছে হিসাব করা হয়। এই 2টা খাতের মধ্যে একটা খাত হচ্ছে আপনার নিট ওয়্যার এবং আরেকটা খাত হচ্ছে ওভেন গার্মেন্টস। তো তৈরি পোশাকের মধ্যে সব থেকে বেশি রপ্তানি হয়েছে নিট ওয়্যার, আর 2 নাম্বার হচ্ছে ওভেন গার্মেন্টস। এখন এইখানে যদি একটু ক্রিটিক্যাল প্রশ্ন করতে চায়, সেক্ষেত্রে এরকম প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে। ধরেন পরীক্ষাতে প্রশ্ন আসলো যে সর্বশেষ অর্থ বছরে বাংলাদেশ তৃতীয় সর্বোচ্চ কোনটা রপ্তানি করেছে। এখন অপশনে আপনি দেখলেন যে এখানে নিট ওয়্যার আছে, ওভেন গার্মেন্টস আছে, হ্যাঁ, তারপরে হইলো এখানে চামড়া ও চামড়াজাত পণ্য আছে, আবার কৃষিজাত পণ্য আছে। এখন দেখেন এইখানে যে সিরিয়াল, সেই সিরিয়াল অনুযায়ী কৃষি এবং কৃষিজাত পণ্য কিন্তু হচ্ছে 3 নাম্বার। কিন্তু আপনি যদি এই তৈরি পোশাক খাতে এখানে যদি আপনি 2টাকে ধরেন, এই যে এই প্রথমটা নিটওয়্যার এবং এরপরে যদি ওভেন গার্মেন্টস ধরেন, তাহলে 3 নাম্বার কোনটা যাবে? 3 নাম্বার অপশনে যাবে হচ্ছে চামড়া, ঠিক আছে? 3 নাম্বার হচ্ছে চামড়া। তাহলে 4 নাম্বার কোনটা যাবে? 4 নাম্বার যাবে হচ্ছে কৃষি। 5 নাম্বার কোনটা যাবে? 5 নাম্বারে যাবে হচ্ছে হোম টেক্সটাইল। তাহলে এইটা একটু মাথায় রাখবেন, ঠিক আছে? অপশনে যদি এরকম থাকে যে নিটওয়্যার এবং ওভেন গার্মেন্টস, সেক্ষেত্রে কিন্তু আবার এই নিটওয়্যারকে 1 নাম্বার ধরতে হবে, ওভেন গার্মেন্টসকে ধরতে হবে 2 নাম্বার, আর 3 নাম্বার হচ্ছে চামড়া, 4 নাম্বার কৃষি এবং 5 নাম্বার হচ্ছে হোম টেক্সটাইল। 2024 সালের বর্ষপণ্য, প্রতি বছরই হচ্ছে যে কোনো একটা পণ্যকে বর্ষপণ্য হিসেবে ঘোষণা করা হয়। যেমন 2024 সালে বর্ষপণ্য ছিল হচ্ছে হস্তশিল্প, আর 2025 সালের বর্ষপণ্য হচ্ছে আসবাবপত্র। এটা ইম্পর্টেন্ট আছে কিন্তু, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন যে হামিদুজ্জামান খান, তিনি বাংলাদেশের একজন খুব বিখ্যাত ভাস্কর্য শিল্পী ছিলেন। তিনি 20 জুলাই, গত 20 জুলাই 2025 তিনি হচ্ছে পরলোক গমন করেন। তার অনেকগুলো ভাস্কর্যের মধ্যে একটা বিখ্যাত ভাস্কর্য হচ্ছে জাগ্রত চৌরঙ্গী। তিনি তিনি এবং হচ্ছে আব্দুর রাজ্জাক, এখানে তিনিও ছিলেন, প্লাস হচ্ছে আব্দুর রাজ্জাকও ছিলেন। তিনি এবং হচ্ছে আব্দুর রাজ্জাক মিলে এই জাগ্রত চৌরঙ্গিটা তৈরি করেছিলেন, এবং জাগ্রত চৌরঙ্গি হচ্ছে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের প্রেরণায় নির্মিত প্রথম কোনো ভাস্কর্য। তাহলে জাগ্রত চৌরঙ্গি এটা হচ্ছে গাজীপুরে অবস্থিত, এবং এটার স্থপতি হচ্ছেন হামিদুজ্জামান এবং হচ্ছে আব্দুর রাজ্জাক। এছাড়াও তার আরো কিছু বিখ্যাত ভাস্কর্য রয়েছে, যেমন হইলো 71 স্মরণে, তারপর হচ্ছে পাখি পরিবার এবং হচ্ছে স্টেপস। এইগুলো কিন্তু তার কিছু বিখ্যাত ভাস্কর্য।
ইংলিশ চ্যানেল জয়। ইংলিশ চ্যানেলটা হচ্ছে ফ্রান্স এবং ইংল্যান্ড বা ব্রিটেনের বা যুক্তরাজ্যের মাঝখান দিয়ে একটা চ্যানেল। এটার নাম হচ্ছে ইংলিশ চ্যানেল। সাধারণত চ্যানেল হচ্ছে কোনো একটা স্ট্রেইট বা প্রণালী যদি কিছুটা বেশি প্রশস্ত হয়, অনেক বেশি প্রশস্ত হয়, তখন ওই প্রণালীটাকে বলা হয় চ্যানেল। তো পৃথিবীর খুব বিখ্যাত একটা চ্যানেল হচ্ছে ইংলিশ চ্যানেল। এটা হলো ফ্রান্স এবং ইংল্যান্ডের মাঝখান দিয়ে চলে গিয়েছে। ইংলিশ চ্যানেল ধরে আপনি যদি একটু সামনের দিকে আগান তাহলে আপনি পেয়ে যাবেন একটা প্রণালী, সেই প্রণালীর নাম হচ্ছে ডোভার প্রণালী বা ডোভার স্ট্রিট। তো এই ইংলিশ চ্যানেল অনেকেই হচ্ছে পাড়ি পাড়ি দেন, সাঁতরে পাড়ি দেন, এবং এই জায়গাটা খুবই হচ্ছে ঠান্ডা থাকে, টেম্পারেচার খুবই কম থাকে। তো প্রথম বাংলাদেশি হিসেবে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছিলেন ব্রোজেন দাস। আর সর্বশেষ 29 জুলাই 2025 এই তারিখে দীর্ঘ 37 বছর পর দুইজন বাংলাদেশি হচ্ছে ইংলিশ চ্যানেল সাঁতরে পাড়ি দেন। একজন নাম হচ্ছে মাহফিজুর রহমান সাগর এবং আরেকজন নাম হচ্ছে নাজমুল হক হিমেল। দেখেন, এইখানে হচ্ছে জুলাই বিপ্লব নিয়ে কিছু তথ্য দেওয়া আছে। তো জুলাই বিপ্লব তারপরে হইলো জুলাই বিপ্লব নিয়ে কিছু তথ্য এখানে দেওয়া আছে। তারপরে হচ্ছে যে আপনার ডক্টর মোহাম্মদ ইউনুস নিয়ে হচ্ছে কিছু বিখ্যাত তথ্য, গুরুত্বপূর্ণ তথ্য এখানে দেওয়া আছে। তো এইগুলো আমি আপনাদেরকে, এগুলো হচ্ছে যে আমি পড়াচ্ছি না, এগুলো দাগাই দিব, আপনারা হচ্ছে এগুলা পড়ে নিয়েন। এইখান থেকে একটা প্রশ্ন অলরেডি চলে আসছে। এই তথ্যগুলো বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কয়েকটা তথ্য হচ্ছে ইম্পর্টেন্ট, তার মধ্যে হচ্ছে এই দুটা দিবস। একটা হচ্ছে জুলাই শহীদ দিবস, এটা হলো 16 জুলাই। আর একটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান দিবস, এটা হচ্ছে 5 আগস্ট। এই দুটো তথ্য। আর একটা তথ্য হচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থানে যেই আম, পরে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়, সেই সরকার হচ্ছে কবে আপনার আম, তারা শপথ গ্রহণ করে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে তারা শপথ গ্রহণ করে হচ্ছে 8 আগস্ট। তারা 8 আগস্ট হচ্ছে শপথ গ্রহণ করে। এছাড়া এটা পড়তে পারেন যে দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভ কোথায় তৈরি হয়। এটা হচ্ছে নারায়ণগঞ্জে প্রথম জুলাই স্মৃতিস্তম্ভ তৈরি হয়। এই তথ্যগুলো হচ্ছে এখানে ইম্পর্টেন্ট। আর এইগুলা, এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে জুলাই ঘোষণাপত্র। জুলাই ঘোষণাপত্র এইটা ঘোষণা করা হয় কবে, এটা ইম্পর্টেন্ট আছে। 5 আগস্ট 2025 এই তারিখ, 5 আগস্ট 2025 এই তারিখে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করা হয়, এবং এটার অনুচ্ছেদ সংখ্যা হচ্ছে 28টা। হ্যাঁ, এইটা এখানে এগুলাই মোটামুটি ইম্পর্টেন্ট আছে, বাকিগুলো খুব একটা ইম্পর্টেন্ট না। ঠিক আছে। আচ্ছা, তো চলেন, এখানে যে এটা বললাম অলরেডি যে 8 আগস্ট 2024 এই দিন হচ্ছে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন নোবেল বিজয়ী অর্থনীতি ডক্টর মোহাম্মদ ইউনূস। ওকে, চলো আমরা এতক্ষণ ধরে যা যা পড়লাম আমরা একটু রিক্যাপ করে আসি একদম শুরু থেকে, আমরা কি কি জিনিস পড়লাম আজকে সাম্প্রতিকে। আমরা শুরুতে দেখলাম হচ্ছে অর্থনীতি এবং হচ্ছে শিল্প বাণিজ্য। এখানে আমরা দেখলাম যে বাজেট, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ হচ্ছে বাজেট প্রণয়ন করে। এবং এই বাংলাদেশের ফিসক্যাল ইয়ারের সময়কাল হচ্ছে 1 জুলাই থেকে 30 জুন। বাংলাদেশের সর্বশেষ বাজেট ছিল 54তম বাজেট, অন্তর্বর্তীকালীন সহ হচ্ছে 55তম বাজেট উত্থাপন করেছেন ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। বাজেটের আকার হচ্ছে 7,89,999 কোটি টাকা। যেখানে জিডিপি প্রবৃদ্ধির হার হচ্ছে 5.5%, মূল্যস্ফীতি হচ্ছে 6.5%। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা হচ্ছে 5,64,000 কোটি টাকা, যার মধ্যে সব থেকে বেশি রাজস্ব আসবে ভ্যালু অ্যাডেড ট্যাক্স থেকে। জনপ্রশাসন খাতে বরাদ্দ পরিমাণ হচ্ছে 1,86,088 কোটি টাকা মোট বাজেটের, যেটা হচ্ছে 23.56%। শিক্ষা প্রযুক্তি খাতে হচ্ছে 14%। পরিবহন ও যোগাযোগ খাতে হচ্ছে 9.03%। বার্ষিক উন্নয়ন কর্মসূচি 2,30,000 কোটি টাকা। এর মধ্যে সব থেকে বেশি বরাদ্দ পেয়েছে পরিবহন ও যোগাযোগ খাত। 3 নম্বর অবস্থানে রয়েছে শিক্ষা খাত। করসীমা সাধারণদের জন্য হচ্ছে 3.5 লক্ষ টাকা। আর প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের জন্য হচ্ছে 4,75,000। মহিলা এবং 65 বছর প্লাস হলে সেটা হবে 4 লক্ষ টাকা, এবং গ্যাজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযুদ্ধ হচ্ছে 5 লক্ষ টাকা। বয়স্ক ভাতা 650 টাকা, প্রতিবন্ধী ভাতা হচ্ছে 900 টাকা। 24 নভেম্বর 2026 এই তারিখে বাংলাদেশ এলডিসি থেকে বের হবে। অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার 1.33%। ডেন্সিটি হচ্ছে 1171 জন। আর জনসংখ্যার হচ্ছে 17,15,09,000। কিন্তু অন্যান্য কিছু হিসাব রয়েছে, যেমন সাময়িক হিসাব অনুযায়ী 17.28 কোটি, ষষ্ঠ জনশুমারি অনুযায়ী হচ্ছে 16.98 কোটি। জনসংখ্যার শীর্ষ দেশ হচ্ছে ভারত, বাংলাদেশের অবস্থান হচ্ছে অষ্টম। মুসলিম জনসংখ্যার শীর্ষ দেশ হচ্ছে ইন্দোনেশিয়া, বাংলাদেশ হচ্ছে চতুর্থ।
ঘনত্বের দিক থেকে বাংলাদেশ হচ্ছে ষষ্ঠ, 1 নম্বর হচ্ছে মোনাকো। প্রত্যাশিত আয়ুষ্কাল 72.3 ইয়ার্স। আর হচ্ছে সাক্ষরতার হার, লিটারেসি রেট হচ্ছে 77.9%। দারিদ্র্যের হার 18.7, চরম দারিদ্র্যের হার হচ্ছে 5.6। বৃহত্তর খাত হচ্ছে তিনটা বাংলাদেশের জিডিপির, এর মধ্যে এই তিনটা বৃহত্তর খাতকে টোটাল 19টা খাতে ভাগ করা হয়েছে। 19টা খাত হচ্ছে এই যে বৃহত্তর তিনটা খাত, সেবা, শিল্প এবং কৃষি, এগুলোর মধ্যেই কিছু সাব সেক্টর রয়েছে, সেগুলোকে বলা হয় কিন্তু প্রধান খাত। ঠিক আছে, তাহলে এখানে দুইটা শব্দ, একটা হচ্ছে প্রধান খাত। তো যদি বলা হয় প্রধান খাত কয়টি, সেক্ষেত্রে উত্তর করবেন 19টা। আর যদি বলা হয় বৃহত্তর খাত কয়টি, সেক্ষেত্রে উত্তর হবে কিন্তু 3টা। তারপরে আমরা দেখলাম সব থেকে বেশি শ্রমশক্তি কোথায় নিয়োজিত, কৃষিতে, সব থেকে কম হচ্ছে শিল্প। জিডিপিতে সব থেকে বেশি অবদান সেবার 51.62, সব থেকে কম হচ্ছে কৃষি 10.94, আর জিডিপি প্রবৃদ্ধির হার হচ্ছে 3.97%। খাত ভিত্তিক জিডিপি প্রবৃদ্ধির হার সব থেকে বেশি হচ্ছে সেবা, কম হচ্ছে কৃষি। মাথাপিছু আয় 2820, মাথাপিছু জিডিপি হচ্ছে 2671। তবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক অনুযায়ী মাথাপিছু জিডিপি হচ্ছে 2625, আর বিশ্ব ব্যাংক অনুযায়ী মাথাপিছু জিডিপি হচ্ছে 2593। মূল্যস্ফীতি 9.74। সর্বাধিক জনশক্তি রপ্তানি হয় হচ্ছে সৌদি আরবে, জনশক্তি রপ্তানি বাংলাদেশ হচ্ছে ষষ্ঠ। রেমিটেন্স প্রাপ্তিতে বাংলাদেশ হচ্ছে অষ্টম, সর্বাধিক রেমিটেন্স আহরণ হয় হচ্ছে সংযুক্ত আরব আমিরাত থেকে। আর হচ্ছে সবচেয়ে বেশি প্রাথমিক পণ্য বাংলাদেশ রপ্তানি করে হচ্ছে কৃষিজাত পণ্য। সবচেয়ে বেশি বিনিয়োগ আসে হচ্ছে যুক্তরাজ্য থেকে। সবথেকে বেশি বৈদেশিক সাহায্য আমরা পাই জাপান, আর এটা তো দেখেছি নিটওয়্যার। রপ্তানি আয় ছিল গত অর্থ বছরে 48 বিলিয়ন মার্কিন ডলার। এই বছর আমাদের রপ্তানির লক্ষ্যমাত্রা হচ্ছে 63.5 বিলিয়ন মার্কিন ডলার। আর আমরা সব থেকে বেশি রপ্তানি করেছি তৈরি পোশাক, দ্বিতীয় হচ্ছে চামড়া ও চামড়াজাত পণ্য, তৃতীয় কৃষিজাত পণ্য, চতুর্থ হোম টেক্সটাইল, এবং পাঁচে হচ্ছে পাট ও পাটজাত পণ্য, ষষ্ঠ হচ্ছে মৎস্য ও মৎস্যজাত পণ্য। 2025 সালের বর্ষপণ্য হচ্ছে আসবাবপত্র। হামিদুজ্জামান খান 20 জুলাই 2025 পরলোক গমন করেন। জাগ্রত চৌরঙ্গী তিনি তার এটার স্রষ্টা। এছাড়াও আব্দুর রাজ্জাকও তার সাথে ছিলেন। এছাড়াও তার গুরুত্বপূর্ণ ভাস্কর্যের মধ্যে রয়েছে একাত্তর স্মরণে, পাখি পরিবার এবং হচ্ছে স্টেপস। প্রথম ইংলিশ চ্যানেল জয় করেছেন বজেন দাস, এবং তারপরে 37 বছর পরে 29 জুলাই 2025 এই সময় মাহফিজুর রহমান এবং হচ্ছে সাগর সর্বশেষ হচ্ছে তারা ইংলিশ চ্যানেল জয় করেন। জুলাই বিপ্লব নিয়ে এখানে কিছু তথ্য দেওয়া আছে, আপনারা হচ্ছে এগুলো এগুলো কিছুটা আমি দাগাই দিব, যেগুলো দাগাই দিব ওইগুলাই জাস্ট পড়ে যায়েন। এখানে পড়বেন, গুরুত্বপূর্ণ হচ্ছে প্রথম জুলাই স্মৃতিস্তম্ভ, তারপর জুলাই গণ অভ্যুত্থান দিবস হচ্ছে 5 আগস্ট, জুলাই শহীদ স্মৃতি দিবস হচ্ছে 16 জুলাই। আর এইখানে হচ্ছে জুলাই ঘোষণাপত্র, এটা ঘোষণা করা হয় 5 আগস্ট 2025, মানিক মিয়া এভিনিউতে হচ্ছে এটা ঘোষণা করা হয়। আর যেখানে মোট অনুচ্ছেদ সংখ্যা হচ্ছে 28টা। আর এইগুলা প্রয়োজন নাই। 8 আগস্ট হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তারা শপথ গ্রহণ করে। এখানে কিছু তথ্য আছে ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে, এগুলা হচ্ছে যেগুলো দাগাই দিব ওগুলো পড়লেই চলবে, আমি আর এগুলা বলছি না, এগুলো মোটামুটি আমি দাগাই দিব। আচ্ছা, এরপরে আমরা চলে যাব হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখব। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে দেখেন এখানে কিছু তথ্য আছে গুরুত্বপূর্ণ। এই যে এই টেবিলটার মধ্যে আপনারা পড়বেন হচ্ছে অ্যাটর্নি জেনারেল, প্রধান বিচারপতি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বাংলা একাডেমি, এগুলো আসলে সবগুলো ইম্পর্টেন্ট। নির্বাচন কমিশনার, বাংলা একাডেমির সভাপতি, এবং হচ্ছে একাডেমির বাংলাদেশের মহাপরিচালক। তো বর্তমানে প্রধান নির্বাচন কমিশনের নাম হচ্ছে নাসির উদ্দিন, তিনি হচ্ছেন 14তম প্রধান নির্বাচন কমিশনার। অ্যাটর্নি জেনারেল নাম হচ্ছে মোহাম্মদ আসাদুজ্জামান, তিনি হচ্ছেন 17তম। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বাংলাদেশ ব্যাংকের গভর্নর হচ্ছেন আহসান এইস মনসুর। বাংলা একাডেমির সভাপতি কততম এটা প্রয়োজন নাই, বর্তমান সভাপতি হচ্ছে কাশেম ফজলুল হক, এবং বাংলা একাডেমির মহাপরিচালক হচ্ছেন অধ্যাপক মোহাম্মদ আজম। আচ্ছা, এরপরে এগুলা নাইস টু নো, এগুলো দাগাই দিব, যেগুলো দাগাই দিব ওগুলা পড়লেই চলবে। আচ্ছা, এরপরে আসেন আমরা দেখবো হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর কিছু তথ্য। শুরুতে আসেন হচ্ছে এশিয়া। এশিয়া মহাদেশের মধ্যে এখানে হচ্ছে আপনার COP29 সম্মেলন। এই সম্মেলনে একটা নতুন ফোরাম গঠিত হয় যেটার নাম হচ্ছে G0। মানে হচ্ছে এদের কার্বন ইমিশন হচ্ছে শূন্য, কার্বন ইমিশন শূন্য যাদের দেশ আছে সেই দেশগুলো নিয়ে ভুটান হচ্ছে একটা আহ, জোট তৈরি করে, সেই জোটের নাম হচ্ছে G0। ঠিক আছে, ব্রিক্সের 10ম সদস্য হিসেবে যোগ দিয়েছে ইন্দোনেশিয়া।
এটা হচ্ছে আপনার, এটা এখন প্রয়োজন নাই কারণ এখন নতুন তথ্য চলে আসছে। তারপরও পড়তে পারেন যে 19 জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি শুরু হয়েছিল 2025 সালের 19 জানুয়ারি। 7 এপ্রিল হচ্ছে গ্লোবাল স্ট্রাইক ফর গাজা কর্মসূচি পালিত হয়। এখানে এই তারিখটি ইম্পর্টেন্ট যে 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত আহ, কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপরে হামলা চালানো হয়। তারপরে হচ্ছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের আগের যে রাজধানী, আগের রাজধানী নাম ছিল হচ্ছে পোর্ট ব্লেয়ার, ঠিক আছে। আগের রাজধানী নাম ছিল পোর্ট ব্লেয়ার, তবে বর্তমানে কিন্তু রাজধানী পোর্ট ব্লেয়ার না, বর্তমানে রাজধানীর নাম হচ্ছে শ্রীবিজয়পুরা। ডিপসিক এআই প্রতিষ্ঠাতা লিয়াং ওয়েনফেং, তারপরে বর্তমানে এডিবির প্রেসিডেন্ট হচ্ছে মাসাতো কান্দা, এবং এডিবির বর্তমানে হচ্ছে মেম্বার্সের সংখ্যা হচ্ছে 69, ঠিক আছে। এটা এটা প্রয়োজন নাই। তারপরে হচ্ছে এখানে হাতি কূটনীতি, এই দুইটা তথ্য খুব ইম্পর্টেন্ট যে ভারত এবং পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি, ভারত এবং পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছে 1972 সালের 2রা জুলাই। 2রা জুলাই 1972 এই দিন হচ্ছে আম, এশিয়া ভারত এবং পাকিস্তানের মধ্যে ঐতিহাসিক সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়। আর ভারত এবং পাকিস্তানের মধ্যে সিন্ধু চুক্তি স্বাক্ষরিত হয় 1960 সালে। ফিলিস্তিনের রাফা শহরকে বিচ্ছিন্নকারী সামরিক করিডোর নাম হচ্ছে মোরাক করিডোর। ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা হচ্ছে শিন বেত। এছাড়াও তাদের গোয়েন্দা সংস্থা রয়েছে মোসাদ। এগুলা প্রয়োজন নাই এখানে আর, প্রয়োজন নাই। ভারত পাকিস্তানের সংঘাতের মধ্যে এখানে হচ্ছে আম, 22 এপ্রিল 2025 এই দিন হচ্ছে ভারতের পেহেলগামে পর্যটকদের উপরে হামলা চালানো হয়, এবং এই হামলার প্রতিবাদে রিটালিয়েশন হিসেবে 7ই মে 2025 অপারেশন সিঁদুর পরিচালনা করে হচ্ছে ভারত পাকিস্তানে হামলা চালায়। এর ফলশ্রুতিতে আবার পাকিস্তান ও ভারতে হামলা চালায়, সেটার নাম ছিল অপারেশন বুনিয়ানু মারসুস। এই হামলার নামগুলো ইম্পর্টেন্ট, আর এখানে যে 10 মে এটা ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, এরপরে হচ্ছে এর এই ফলশ্রুতিতে ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত করে, এবং পরবর্তীতে এর ফলশ্রুতিতে আবার পাকিস্তান সিমলা চুক্তি স্থগিত করে। তো এই যে সিন্ধু চুক্তি, এই সিন্ধু চুক্তি যে ভারত স্থগিত করেছে, এটা কিন্তু পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন সম্প্রতি এটাকে বাতিল করেছে, বাতিল ঘোষণা করে। তাহলে এই যে স্থগিতকরণ যেটা রয়েছে, যে স্থগিতকরণ, এটা পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন বাতিল করে। পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন হচ্ছে, এটা বাংলা হচ্ছে স্থায়ী সালিসি আদালত। এটা সদর দপ্তর হচ্ছে নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত। এবং এই পিসিএতে কিন্তু হইলো ওই যে বাংলাদেশ ভারতের মধ্যে যে সমুদ্র সীমা নিয়ে ঝামেলা চলছিল, বাংলাদেশ যে ভারতের কাছ থেকে সমুদ্র সীমা পেল, সেটাও কিন্তু এই পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশনেই হচ্ছে নিষ্পত্তি হয়েছিল। ওই ইটলসে হয়েছিল বাংলাদেশ মায়ানমার, আর পিসিএতে হয়েছিল বাংলাদেশ এবং ভারতের আম, সমুদ্র বিরোধ। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে এগুলো প্রয়োজন নাই। এখানে প্রয়োজন হচ্ছে একটাই, সেটা হচ্ছে এই যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হচ্ছে ভারত এবং পাকিস্তানের সংঘাতটা হচ্ছে আহ শেষ হয়, এখানে এটা জানলে চলবে। আচ্ছা, থাইল্যান্ড কম্বোডিয়া সংঘাত। এই থাইল্যান্ড হচ্ছে আপনার, থাইল্যান্ড এবং কম্বোডিয়া দুইটা প্রতিবেশী রাষ্ট্র। এরা কখনোই হচ্ছে যে কারো উপনিবেশ ছিল না, কারো কোনো কলোনি হচ্ছে ছিল না। তো এর মধ্যে এইখানে এত কিছু পড়ার দরকার নাই। দরকার হচ্ছে এখানে যেটা পড়বেন সেটা হচ্ছে যে ক্যাম্বোডিয়াতে এখানে একটা মন্দির আছে। এই মন্দিরটা নিয়ে মূলত হচ্ছে বিরোধ। থাইল্যান্ড এটাকে নিজেদের বলে দাবি করে, তবে কম্বোডিয়া এটা ওই যে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান, সেখানে কিন্তু থাইল্যান্ড এটাকে আবার হচ্ছে তারা তালিকাভুক্ত করেছে। তো এইটা, এই মন্দিরটার নাম হচ্ছে প্রিয় বিহার মন্দির বা প্রেয়া বিহার মন্দির। এই নামটা মাথায় রাখেন, পরীক্ষাতে এরকম প্রশ্ন আসতে পারে যে এই মন্দিরটা কোন জায়গায় অবস্থিত। তাহলে এটা হচ্ছে কম্বোডিয়াতে অবস্থিত, এতটুকু জানলে চলবে যে এখানে এটা কম্বোডিয়াতে অবস্থিত। এগুলো প্রয়োজন নাই, এই যে 1962 সালটা, এগুলো প্রয়োজন নাই। সংঘাত শুরু হয় কবে এটা প্রয়োজন নাই। এইখানে প্রয়োজন হচ্ছে যে যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করেছে কে। মধ্যস্থতা করেছে মালয়েশিয়া এবং যুক্তরাষ্ট্র। থাইল্যান্ড কম্বোডিয়া সংঘাত হয়েছিল এটা সীমান্ত বিরোধ নিয়ে, এবং তাদের হচ্ছে যে একটা মন্দির আছে যেটা নিয়ে ঝামেলা আছে, এবং এই ঝামেলাটা শেষ করে দিয়েছে মালয়েশিয়া এবং যুক্তরাষ্ট্র। এইটা আমি যখনই পড়াই এবং হচ্ছে যে
আমি নিজে যখন পড়ি তখন হচ্ছে আমার কাছে খুব হাস্যকর লাগে। যুক্তরাষ্ট্র হচ্ছে মানে অনেক, ওই যে একটা গান আছে না যে হাকিম হইয়া হুকুম করো, ওঝা হইয়া ঝাড়ো, না না, সর্প হইয়া ধ্বংসন করো, ওঝা হইয়া ঝাড়ো। হ্যাঁ, হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো। তো যুক্তরাষ্ট্রের অবস্থা হচ্ছে এরকম, এরা ঝামেলা লাগায়, আবার ঝামেলা আবার মিটাইয়াও দেয়। দুই দিকে এরা কাজ করে। হ্যাঁ, শাখের করাত মতো কাজ করে যুক্তরাষ্ট্র। এবং এদের সবসময় আসলে যুদ্ধ, মানে যুক্তরাষ্ট্রের যুদ্ধ আসলে দরকার হয় সবসময়, কারণ যুদ্ধ না হইলে তো ঝামেলা, যুদ্ধ না হইলে তারা অস্ত্র বিক্রি করতে পারবে না। তো এই কারণে সবসময় যুক্তরাষ্ট্র হ্যাঁ, ঝামেলা করতে চায়, সবসময় একটা যুদ্ধ লাগাইতে চায়। যেমন এখন তো অনেকগুলা যুদ্ধই হচ্ছে, যে আপনার একই সাথে অনেকগুলা ফ্রন্টেই যুদ্ধ হওয়ার হওয়ার মতো অবস্থায় আছে, আর যুদ্ধ হচ্ছে। যেমন একদিকে হচ্ছে রাশিয়া ইউক্রেন, ওইটা কবে বন্ধ হবে ঠিক ঠিকানা নাই। তারপরে এখানে ইরানের সাথে ইসরায়েলের ঝামেলা। হ্যাঁ, তারপরে এখানে ওইখানে যুক্তরাষ্ট্রের সাথে যে ভেনেজুয়েলার ঝামেলা। হ্যাঁ, তারপরে ওইদিকে এইদিকে হচ্ছে এখানে মায়ানমার এবং বাংলাদেশ যে সীমান্ত, এইখানে হচ্ছে ঝামেলা। তারপরে ভারত পাকিস্তান ঝামেলা। সব সবখানে কিন্তু যুক্তরাষ্ট্র আছে, সবখানে যুক্তরাষ্ট্রের হাত আছে। আচ্ছা, এখানে একটা টার্ম আছে, সেটা হচ্ছে এমারেল্ড ট্রায়াঙ্গেল। এমারেল্ড ট্রায়াঙ্গেলটা হচ্ছে কম্বোডিয়া, থাইল্যান্ড এবং হচ্ছে লাওস। কম্বোডিয়া, থাইল্যান্ড এবং লাওসের মধ্যে একটা জায়গা। এটা হচ্ছে একটা ভূ রাজনৈতিক ভাবে হচ্ছে যে একটা কৌশলগত একটা অঞ্চল। তাহলে এটা, এই এমারেল্ড ট্রায়াঙ্গেলটা হচ্ছে কোন কোন জায়গায় অবস্থিত? এই এমারেল্ড ট্রায়াঙ্গেলটা হচ্ছে কম্বোডিয়া, থাইল্যান্ড এবং হচ্ছে লাওস। কম্বোডিয়া, থাইল্যান্ড এবং লাওস। এখানে কিন্তু আরেকটা টার্মও আছে, আপনাদের হয়তো মনে আছে, সেটা হচ্ছে গোল্ডেন ট্রায়াঙ্গেল। গোল্ডেন ট্রায়াঙ্গেল নামে কিন্তু একটা টার্ম আছে। এই গোল্ডেন ট্রায়াঙ্গেলটা কোন জায়গায় অবস্থিত? এই গোল্ডেন ট্রায়াঙ্গেলটা হচ্ছে আপনার থাইল্যান্ড, গোল্ডেন ট্রায়াঙ্গেলটা হচ্ছে থাইল্যান্ড, তারপরে এইদিকে হচ্ছে লাওস, আর এইদিকে হচ্ছে মায়ানমার। তাহলে গোল্ডেন ট্রায়াঙ্গেল এটা হলো থাইল্যান্ড, লাওস, মায়ানমার। আর এমারেল্ড ট্রায়াঙ্গেলটা হচ্ছে কম্বোডিয়া, থাইল্যান্ড এবং হচ্ছে লাওস। ঠিক আছে। ইসরায়েল ইরান সংঘাত, এইখানে হচ্ছে ইরানের, এইখানে হচ্ছে 12 দিনের একটা যুদ্ধ হয়েছিল। 13 থেকে 24 জুন পর্যন্ত এটা ছিল। তো এইখানে হচ্ছে আপনার ঝামেলাটা হয়েছে যে ইসরায়েলের সাথে ইরানের সংঘাতটা, এটা মূলত আসলে আমেরিকারই সংঘাত বলতে পারেন, কারণ ইসরায়েল তো হচ্ছে আমেরিকার কি বলা যায় 51তম স্টেট, 51তম স্টেট, এবং সবসময় হচ্ছে ইসরায়েলের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো। তো এখানে ইরানের বিরুদ্ধে যেটা অভিযোগ, সেটা হচ্ছে তারা মিলিটারি গ্রেড ইউরেনিয়াম তারা আহ, সংরক্ষণ করছে, এবং মিলিটারি গ্রেড ইউরেনিয়ামের তারা কার্যক্রম চালাচ্ছে। মানে সহজ কথায় তারা পারমাণবিক অস্ত্র আসলে তৈরি করছে, এটাই ছিল অভিযোগ। এই অভিযোগেই হচ্ছে ইসরায়েল হামলা চালায়। তো এইখানে যেটা গুরুত্বপূর্ণ সেটা হইলো, এই এই রিলেটেড গুরুত্বপূর্ণ হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। এইটা কবে প্রতিষ্ঠিত হয়, তারপরে এটার সদর দপ্তর কোন জায়গায়, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। তো এটার সদর দপ্তর হচ্ছে ভিয়েনার, অস্ট্রিয়াতে অবস্থিত। ভিয়েনার অস্ট্রিয়া না, ভিয়েনার অস্ট্রিয়া হয় না আসলে, অস্ট্রিয়ার ভিয়েনাতে হচ্ছে অবস্থিত। এবং এটা প্রতিষ্ঠিত হয়েছে 1957-এ। 1957 হচ্ছে আপনার এই আইএইএ প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, এটা একটু মাথায় রাখেন। তো এইখানে হচ্ছে ইসরায়েল ইরান সংঘাতের মধ্যে যখন ইসরায়েল ইরানে হামলা চালায়, তখন আবার ইরানও হচ্ছে রিটালিয়েট করে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডের পক্ষ থেকে হচ্ছে অপারেশন ট্রু প্রমিস চালানো হয়। 13ই জুন এটা চালানো হয়। এর এর শেষে হচ্ছে যে যুক্তরাষ্ট্র ইরানকে বলে কয়ে একটা হামলা চালায়। এটা কিন্তু 47-এ আসছিল, সেটা হচ্ছে অপারেশন মিডনাইট হ্যামার। এখন অপারেশন মিডনাইট হ্যামার এটা আসলে কয় তারিখে এটা হয়েছে, এটা নিয়ে একটু হচ্ছে ইয়া আছে, এটা নিয়ে একটু কনফিউশন আছে। দেখেন, এটা যুক্তরাষ্ট্রের যে টাইম, যুক্তরাষ্ট্রের টাইম অনুযায়ী হচ্ছে 21 জুন। আর আমাদের এই রিজিয়নের যে টাইম, সেই টাইম অনুযায়ী হচ্ছে 22 জুন। তো আমরা যেহেতু এই রিজনে বাস করি, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এটা, এবং হামলাটা যেহেতু ইরানে হয়েছে, সুতরাং এটা আসলে 22 জুনই হবে। যে 22 জুনই হচ্ছে অপারেশন মিডনাইট হ্যামার এটা পরিচালিত হয়। এবং এখানে হচ্ছে যুক্তরাষ্ট্রের বাংকার বাস্টার বোমা, বাংকার বাস্টার বোমা মানে হচ্ছে যে একদম মাটির মোটামুটি কয়েক আহ, কয়েকশো মিটার
নিচেও যদি আপনার কোনো স্থাপনা থাকে তাহলে সেটাকে সে ধ্বংস করে ফেলতে পারবে। বোমার নাম ছিল GBU-57। এই বোমা বহন করেছিল যে এই বিমান, সেটা হচ্ছে B2 স্পিরিট স্টেলথ বোমারু বিমান। তো এখানে যে B2 এটা নামটা মাথায় রাখেন। তো এর পরে হচ্ছে যে ইরান, এইটার পাল্টা প্রতিক্রিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের সব থেকে বড় ঘাঁটি উদেইদ বিমান ঘাঁটি এইখানে হচ্ছে হামলা করে। এটা হচ্ছে কাতারে অবস্থিত। এই এই তথ্যটা খুব ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। এবং কাতারের এই যে বিমান ঘাঁটিটা সামরিক ঘাঁটি যুক্তরাষ্ট্রের, এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের কয়েকটা সামরিক কমান্ড আছে। এর মধ্যে আমাদের এশিয়া অঞ্চল বা এশিয়া আম, এই ভারত মহাসাগর অঞ্চলটা দেখভাল করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর যে কমান্ড, সেই কমান্ডটার নাম হচ্ছে সেনকম বা হচ্ছে সেন্ট্রাল কমান্ড। ওকে, এরপরে হচ্ছে ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের মধ্যে এটা শুরু হয়েছিল। শুরু তো হয়েছিল সেই যখন এই অবৈধ রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠিত হয় 1948 সালে। তখন ইসরায়েলকে প্রথম স্বীকৃতি দেয় হচ্ছে আপনার যুক্তরাষ্ট্র। আর এরপরে মুসলিম দেশ হিসেবে প্রথম স্বীকৃতি দিয়েছিল তুরস্ক। আর প্রথম আরব দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছিল হচ্ছে মিশর। তো এর মধ্যে সর্বশেষ যে এই যে ইসরায়েল যে হামলা চালাচ্ছে 7 অক্টোবর 2023, অপারেশন আল আকসা ফ্লাড, এটা হচ্ছে হামাস চালায় ইসরায়েলে। এবং এর পরবর্তীতেই হচ্ছে ইসরায়েল ফিলিস্তিনে হচ্ছে হামলা চালিয়েই যাচ্ছে, আসলে সেখানে গণহত্যা হচ্ছে। তো যাই হোক, এইখানে হচ্ছে এই তথ্যটা গুরুত্বপূর্ণ যে গাজায় যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 15 জানুয়ারি 2025, কার্যকর হয় হচ্ছে 19 জানুয়ারি 2025। এবং এখানেও অবধারিতভাবে মধ্যস্থতাকারী হিসেবে যুক্তরাষ্ট্র আছে, সাথে কাতার এবং মিশরও রয়েছে। ম্যাডলিন, এখানে হচ্ছে সুমুদ ফ্লোটিলা সম্পর্কে কোনো তথ্য রাখা হয় নাই, কারণ সুমুদ ফ্লোটিলাটা এটা এই কয়েকদিন আগে এটা নিউজে আসছে। সুতরাং এইটার আগেই হচ্ছে পরীক্ষার প্রশ্ন হয়ে গিয়েছে আপনাদের, সুতরাং আমি ওইটা আসলে এখানে রাখি নাই। যেটা রাখছি সেটা হচ্ছে ম্যাডলিন। ম্যাডলিন হচ্ছে এইটা একটা জাহাজ, এবং এই জাহাজটা হচ্ছে এটা মূলত হচ্ছে গ্রেটা থানবার্গের নেতৃত্বে এই জাহাজটা হচ্ছে ফিলিস্তিনের দিকে গমন করে। এবং এটাও কিন্তু ওই যে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন, এই ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের আন্ডারই কিন্তু হচ্ছে যে এই যে সুমুদ ফ্লোটিলা সর্বশেষ যে জাহাজ বহর ওইটা পরিচালিত হচ্ছে। আচ্ছা, এইখানে আমেরিকার মধ্যে হচ্ছে আমেরিকার 60তম প্রেসিডেন্ট নির্বাচন, এটা দেখতে পারেন। এখানে হচ্ছে নতুন প্রেসিডেন্ট হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, 47তম প্রেসিডেন্ট। ইলেকটোরাল কলেজ হচ্ছে 312, দল হচ্ছে রিপাবলিকান, সবচেয়ে বেশি ইলেকটোরাল কলেজ হচ্ছে 54টা। এইখানে হচ্ছে কিছু জিনিস আপনাদেরকে দাগাই দিব, যেগুলো দাগাই দিব ওগুলা পড়েন, এগুলা হচ্ছে যে আমি আর পড়াচ্ছি না। এইখানে এটা এটা ইম্পর্টেন্ট আছে। যুক্তরাষ্ট্র এবং ইউক্রেন তারা একটা খনিজ চুক্তি স্বাক্ষর করে 30 এপ্রিল 2025, এই তারিখটা হচ্ছে এখানে ইম্পর্টেন্ট। আর এইখানে হচ্ছে ট্রাম্প মধ্যপ্রাচ্য সফর করেছিল, সেখানে প্রায় সৌদি আরবের সাথে $300 বিলিয়ন একটা চুক্তি করে। এখানে এটাই ইম্পর্টেন্ট। প্রয়োজন নাই এটা, এটা এটাও প্রয়োজন নাই। এখানে হচ্ছে রুয়ান্ডা ডেমোক্রেটিক, এটা 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 প্রয়োজন নাই, এগুলো হচ্ছে নাইস টু নো। মার্কিন শুল্ক আরোপ, এইটা ইম্পর্টেন্ট আছে যে বাংলাদেশের উপরে বর্তমানে শুল্ক কত। বাংলাদেশের উপরে বর্তমান শুল্ক হচ্ছে টোটাল 35%। এমনিতে হচ্ছে একটা বেজ একটা ট্যারিফ আছে, বেজ ট্যারিফ হচ্ছে আপনার 15%। এই বেজ ট্যারিফটা হচ্ছে যে কোনো দেশের জন্যই আছে। তো এই বেস ট্যারিফের পরে আরেকটা রয়েছে আপনার রিসিপ্রোকাল ট্যারিফ। তো রিসিপ্রোকাল ট্যারিফটা হচ্ছে বাংলাদেশের উপরে এখন হচ্ছে 20%। তাহলে টোটাল হচ্ছে 35% বাংলাদেশের শুল্ক এখন দিতে হয়, এবং এটা কার্যকর হয়েছে 7 আগস্ট 2025 থেকে। আর্মেনিয়া আজারবাইজান শান্তি চুক্তি, এই শান্তি চুক্তিটাও অবধারিতভাবে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হয়েছে, এবং এটা স্বাক্ষরিত হয় হচ্ছে 8 আগস্ট 2025। দেখেন, এই যে 8 আগস্ট 2025, এই তারিখটা আমরা তিনটা জায়গায় পেয়েছি এখন পর্যন্ত। প্রথমটা হইলো ওই যে 8 আগস্ট 2025, এদিন কি হয়েছে, 8 আগস্ট 2024, এই দিন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করে, এটা হচ্ছে একটা। দ্বিতীয় যেটা পেলাম সেটা হচ্ছে যে এই যে মার্কিন শুল্ক, হ্যাঁ, সেটা কার্যকর হয় হচ্ছে 8 আগস্টের একদিন আগে, 7 আগস্ট 2025। এটা হচ্ছে 8 আগস্টের একদিন আগে, 7 আগস্ট 2025। আর একটা যেটা পেলাম সেটা হচ্ছে যে আর্মেনিয়া আজারবাইজান, নাগারোনো কারাবাখ একটা অঞ্চল আছে, এই অঞ্চলটা নিয়ে আর্মেনিয়া আজারবাইজানের মধ্যে যুদ্ধ টুদ্ধ হয়েছে। তো এর পরবর্তীতে হচ্ছে 8 আগস্ট 2025 এখানে হোয়াইট হাউসে আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে একটা শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। এবং এইখানে
ট্রাম্প হচ্ছে মধ্যস্থতা করেন এবং এইখানে একটা করিডোর স্থাপন করা হয়। এই করিডোরের নাম হচ্ছে ট্রাম্প করিডোর। তো এখন এই ট্রাম্প করিডোর নিয়ে আপনি আসলে এখানে পরীক্ষাতে কি আসতে পারে, পরীক্ষাতে আসতে পারে যে এই ট্রাম্প করিডোরটা কোন জায়গাতে অবস্থিত। তাহলে এটা হচ্ছে আর্মেনিয়া এবং আজারবাইজানের মাঝখানে অবস্থিত, জাস্ট এতটুকু জানলেই চলবে। এগুলো আমি দাগাই দিব, কিছু কিছু জিনিস যেগুলো দাগাই দিব ওগুলা হচ্ছে পড়বেন। এখানে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হচ্ছে কিয়ের স্টারমার, জার্মানির বর্তমান চ্যান্সেলর হচ্ছেন ফ্রেডরিক মার্জ। এই দুইটা ইম্পর্টেন্ট আছে। রাশিয়া ইউক্রেন সংঘাত, এখানে এগুলো আপনাদেরকে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সেও পড়ানো হয়েছে। এই তারিখটা ইম্পর্টেন্ট যে রাশিয়া হামলা করে কবে, 24 ফেব্রুয়ারি 2022। আর এখানে রাশিয়া ইউক্রেনের দনবাস অঞ্চল, এই দনবাস হচ্ছে লুহানক্স এবং দনি দনিয়েৎস্ক, এই দুইটা অঞ্চল নিয়ে গঠিত। এইগুলা হচ্ছে রাশিয়া দখল করে নিয়েছে। এগুলা এখানে যেগুলো দাগে দিলাম এগুলো পড়লেই চলবে। তারপর হচ্ছে এগুলো প্রয়োজন নাই। জাতিসংঘ, দেখেন জাতিসংঘের আপনার ৭৯তম অধিবেশন, এইটাও ইম্পর্টেন্ট, আবার ৮০তম অধিবেশন ওইটাও ইম্পর্টেন্ট। কারণ প্রশ্ন যদি আগে হয় সেক্ষেত্রে ৭৯তম অধিবেশন নিয়ে প্রশ্ন আসতে পারে। তো জাতিসংঘের ৭৯তম অধিবেশন এটা অনুষ্ঠিত হয়েছিল 10 সেপ্টেম্বর। এখানে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন ফিলেমন ইয়ং। আর সর্বশেষ যে ৮০তম সাধারণ পরিষদ অধিবেশন হয়েছে, যেটা শুরু হয়েছে 9 সেপ্টেম্বর, এই 9 সেপ্টেম্বরের অধিবেশনে, এটা ছিল ৮০তম অধিবেশন। এই অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করছেন আনালেনা বায়ারবোক, তিনি হচ্ছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বায়ারবোক। তো এই ৮০তম অধিবেশন শুরু হয়েছে 9 সেপ্টেম্বর 2025 এবং এখানে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ভাষণ দিয়েছেন 26 সেপ্টেম্বর 2025। যদি এটা খুব একটা ইম্পর্টেন্ট না, কারণ 26 সেপ্টেম্বর তো এই কয়েকদিন আগে অনুষ্ঠিত হয়েছে। তো এইখানে মোটামুটি হচ্ছে যেগুলা ইম্পর্টেন্ট ওগুলা এই এই সাইডটা ইম্পর্টেন্ট আছে, পরীক্ষাতে আসতে পারে যে নিরাপত্তা পরিষদের বর্তমান স্থায়ী সদস্য কারা কারা আছে। তাইলে বর্তমানে হচ্ছে আপনার পাকিস্তান এবং হচ্ছে দক্ষিণ কোরিয়া, এই দুইটা হচ্ছে এশিয়ার সদস্য আছে। 2026-27 সালের জন্য নতুন নির্বাচিত দেশ হচ্ছে 5টা। এর মধ্যে এশিয়ার মধ্যে রয়েছে বাহারাইন, এশিয়ার মধ্যে রয়েছে বাহারাইন, এটা একটু মাথায় রাখতে পারেন। 26-27 মানে হচ্ছে এরা এই সামনের বছর 5টা নতুন দেশ হচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হবে। আচ্ছা, এখানে আরো কিছু তথ্য আছে যেগুলো আমি আর হচ্ছে আপনাদেরকে আর টানবো না। এগুলা হচ্ছে যে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে, সেগুলো মোটামুটি হচ্ছে দাগাই দিব, যেগুলো দাগাই দিব ওগুলাই পড়বেন, ঠিক আছে? ওকে, চলুন আমরা একটু রিক্যাপ করে আসি। ইন্টারন্যাশনালটা একটু রিক্যাপ করি। তাহলে আমরা এখানে যেগুলো দেখলাম সেগুলা হচ্ছে ইন্টারন্যাশনালে, এখানে আমরা গুরুত্বপূর্ণ হচ্ছে G0, এটা প্রতিষ্ঠিত হচ্ছে ভুটানের নেতৃত্বে। তারপরে হচ্ছে গ্লোবাল স্ট্রাইক ফর গাজা, এটা পালিত হয় 7 এপ্রিল। তারপরে এইখানে হচ্ছে সিন্ধু পানি চুক্তি 1960, সিমলা চুক্তি 1972, মোরাক করিডোর, এটা হচ্ছে রাফা শহরকে বিচ্ছিন্নকারী একটা করিডোর। তারপর অপারেশন সিঁদুর, ভারতের আক্রমণ পাকিস্তানে, আর পাকিস্তানের আক্রমণ ভারতে, এটার নাম হচ্ছে বুনিয়ানুম মারসুস। ওকে, আর সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে যে ভারত, এইটাকে বাতিল করেছে আবার হচ্ছে পিসিএ, পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন। ওকে, থাইল্যান্ড কম্বোডিয়া, এটা সংঘাত মধ্যস্থতাকারী ছিল যুক্তরাষ্ট্র। তারপরে হচ্ছে এইখানে আমরা দেখলাম হচ্ছে এমারাল্ড ট্রায়াঙ্গল, কম্বোডিয়া থাইল্যান্ড লাওস, এবং এখানে আরেকটা ট্রায়াঙ্গল আছে গোল্ডেন ট্রায়াঙ্গল, এটা হচ্ছে থাইল্যান্ড লাওস এবং হচ্ছে মায়ানমার। ইসরায়েল ইরান সংঘাত, এটা সংঘাতটা শুরু হয়েছিল হচ্ছে আপনার 13ই জুন, এবং এখানে নাতাঞ্জ, ফোর্দো, ইস্পাহান, এগুলো হচ্ছে ইরানের কিছু পরমাণু কেন্দ্র। অপারেশন ট্রু প্রমিস 3 পরিচালনা করে হচ্ছে ইরান। আর এরপরে হচ্ছে অপারেশন মিডনাইট হ্যামার চালায় হচ্ছে যুক্তরাষ্ট্র। এটার প্রতিবাদে আবার হচ্ছে টাইডিং অপারেশন গ্ল্যাড টাইডিংস অফ ভিক্টোরি, এটা চালায় আবার হচ্ছে ইরান। এটা চালিয়ে ইরান যুক্তরাষ্ট্রের কাতারে অবস্থিত আল উদেইদ বিমান ঘাঁটিতে আক্রমণ চালায়। আল আকসা ফ্লাড 7 অক্টোবর 2023। তারপরে এখানে ম্যাডলিন, এটা হচ্ছে গ্রেটা থানবার্গের একটা জাহাজ। 60তম প্রেসিডেন্ট নির্বাচন, 47তম প্রেসিডেন্ট হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। এইখানে গুরুত্বপূর্ণগুলো দাগাই দিব আপনাদেরকে। আপনারা যারা ফেসবুকে আমাদের লাইভে আছেন তারা হচ্ছে এইটা এইটা হচ্ছে পিডিএফটা পাবেন না, কারণ হচ্ছে এই পিডিএফটা আমাদের যারা
স্টুডেন্ট আছে তাদের জন্যই আসলে তৈরি করা। তো তারপরে আপনারা যদি 6M ক্লাবে যোগ দেন, ক্লাবের মানুষজন হয়তোবা শেয়ার করতে পারে আপনারা 6M ক্লাবে কিভাবে যোগ দিতে পারেন। সেটা হচ্ছে যে আমাদের পিটু এর পেজে বা 6M ক্লাবে মেসেজ দিলে হয়তো তারা জানিয়ে দিবে। এখানে আমরা দেখবো হচ্ছে ট্রাম্পের মধ্যস্থতা হিসেবে মার্কিন শুল্ক আরোপটা গুরুত্বপূর্ণ আছে। বর্তমানে আমাদের রিসিপ্রোকাল ট্যারিফ হচ্ছে 20%, আর টোটাল ট্যারিফ হচ্ছে 35%, 7 আগস্ট থেকে কার্যকর। নাগorno কারাবাখ এই অঞ্চলটা আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে হচ্ছে বিরোধপূর্ণ অঞ্চল। এখানে হচ্ছে এই দুজনের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষর করা হয়েছে ট্রাম্পের মধ্যস্থতায়, এবং এখানটা করিডোর খোলা হয়েছে, নাম হচ্ছে ট্রাম্প করিডোর। আর এইগুলা যা আছে, এইগুলা কিছু জিনিসপত্র আপনাদেরকে দাগাই দিবে। আমি আর মোটামুটি এখানেই স্টপ করছি। ঠিক আছে, তার মানে হচ্ছে এতক্ষণ ধরে যেগুলো পড়াইলাম, মোটামুটি এগুলাই হচ্ছে আপনাদের জন্য হচ্ছে ইম্পর্টেন্ট। আর হচ্ছে উম, বাকিগুলো যে ইম্পর্টেন্ট না ওরকম না, আসতে পারে কিন্তু হচ্ছে আসার সম্ভাবনা হচ্ছে কম। কিছু খেলাধুলা বিষয়ক তথ্য আছে, সেগুলো হচ্ছে দাগাই দিব, ওইগুলা পড়বেন। আর হচ্ছে যে ইন্টারন্যাশনাল, যেহেতু আমি ইন্টারন্যাশনাল পড়াই, ইন্টারন্যাশনালের জন্য আপনাদেরকে কিছু সাজেশন দেই। সেটা হচ্ছে আপনারা পড়বেন হইলো প্রাচীন সভ্যতা, আপনারা পড়বেন হচ্ছে জাতিসংঘ, জাতিসংঘ এবং প্রাচীন সভ্যতা, এখান থেকে মাস্ট আপনি প্রশ্ন পাবেন। আর এছাড়া হচ্ছে গুরুত্বপূর্ণ যে সমস্ত অঞ্চলগুলো আছে, যেমন হইলো দেশগুলো আছে যেগুলা, যেমন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউক্রেন, এখানে মধ্যপ্রাচ্য, তারপরে ভারত, মায়ানমার, উম, এগুলা এগুলা হচ্ছে এখান থেকে সাধারণত ঘুরে ফিরে প্রশ্ন আসে, এগুলা পড়বেন। আর হইলো পরিবেশ থেকে অবশ্যই প্রশ্ন থাকবে, পরিবেশ পড়বেন। আর হচ্ছে পরিবেশের সাধারণত সম্মেলন এবং প্রোটোকল গুলা ইম্পর্টেন্ট, ওগুলা পড়লে আসলে হয়। আর গুরুত্বপূর্ণ সংগঠনের মধ্যে দেখবেন হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন, সার্ক, বিমস্টেক, আসিয়ান, এগুলা। আর এখানে সামরিকের মধ্যে দেখবেন হচ্ছে ন্যাটো, তারপরে আর রয়েছে ব্রিক্স, ব্রিক্স দেখতে হবে, G20, G7, G77, তারপরে কমনওয়েলথ, OIC, ওপেক, এইগুলা। আর হচ্ছে এডিবি, এডিবি, তারপরে এনডিবি, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক, IMF, এগুলা, WTO, মোটামুটি এগুলাই। এগুলা হচ্ছে যদি মোটামুটি দেখে যান তাহলে আপনি ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে কমন পাবেন। একটা পোস্ট হচ্ছে হচ্ছে লিখবো পেজে, এবং আমাদের গ্রুপে আপনারা হচ্ছে পেয়ে যাবেন। এবং আম, যে সাজেশন দিয়েছিলাম 48-এও হচ্ছে আপনার 80%-এর মতো কমন ছিল, 47-এও 80%-এর মতো কমন ছিল, এই যেই সাজেশন দিয়েছিলাম এর এর মধ্যেই। যাই হোক, আজকের আমাদের সেশন এখানেই হচ্ছে সমাপ্ত। আমি একটু হচ্ছে চ্যাটটা একটু ওপেন করে দেই, কারো যদি কোনো প্রশ্ন থাকে, আমাদের জুমে যারা আছেন কারো যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে হচ্ছে যে প্রশ্ন করতে পারেন। না, কোশ্চেন আর করব না, কারণ সেশনটা শেষ, আমার আরেকটু ব্যস্ততা আছে, এখানে কোশ্চেন করছি না। আপনাদের 5 মিনিট সময় দিলাম, আপনাদের কোনো কোশ্চেন যদি থাকে তাহলে করতে পারেন। আচ্ছা, বাংলাদেশ বিষয়াবলী এবং হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলী, এই সাজেশনটা হচ্ছে আপনাদের টেলিগ্রামে আমি দিয়ে দিব। ঠিক আছে, টেলিগ্রামে আমি দিয়ে দিব। ঠিক আছে। আচ্ছা, শেষ সময়ে হচ্ছে যাদের আপনারা, আমি জানি না আপনারা পড়াশোনা করেছেন কিনা এটা, অবশ্যই প্রিভিয়াস প্রশ্নগুলো দেখে যাবেন, আপনাদের প্রিভিয়াস প্রশ্ন থেকে কমন থাকবে। ঠিক আছে, প্রিভিয়াস প্রশ্ন থেকে কমন থাকবে। ইংরেজিতে 10 মার্ক পাইতে হইলে আপনাকে পড়তে হবে পার্টস অফ স্পিচ, স্পেলিং, ভয়েস, টেন্স, রাইট ফর্ম অফ ভার্ব, প্রেপোজিশন। এখন আপনি বলতে পারেন যে আপনি তো সবই বলে দিছেন। হ্যাঁ, এগুলাই হচ্ছে ইংরেজিতে হট টপিক, এগুলা পড়লে ইংরেজি গ্রামারে আপনি হচ্ছে যে মোটামুটি 7, 8, 9, 10 পেতে পারেন। ঠিক আছে, আজকেই দেওয়া হবে। ইসরায়েল ইরান ইস্যু নিয়ে যতটুকু পড়ানো হয়েছে অতটুকুই থাকেন, অতটুকুর মধ্যেই আপনি থাকেন, অতটুকু পড়লেই চলবে। আচ্ছা, সাবজেক্টিভে একদম মার্ক পাচ্ছি না, জেনারেলের মার্ক সাবজেক্টিভে নেগেটিভ শেষ করে দিচ্ছে। সাবজেক্টিভে হচ্ছে যে আপনার নিজের বিচার বুদ্ধি বিবেচনা করে হচ্ছে দাগাবেন। ঠিক আছে, আর এটা আসলে ফোরকাস্ট করা খুব কঠিন, কারণ যেহেতু আগে কখনো এরকম কোনো পরীক্ষা হয় নাই। ঠিক আছে,
না, স্পেলিং বাদ দিয়ে না ভাই, স্পেলিং থেকে অন্তত দুইটা বা একটা প্রশ্ন পাবেন। জি, বিসিএস এর বিগত সাল পড়বেন। জিরেন পার্টিসিপল থেকে একটা প্রশ্ন পেতে পারেন, একটা প্রশ্ন পেতে পারেন জিরেন পার্টিসিপল থেকে। অর্থনীতির বড় ডাটা যেগুলো আছে সেগুলো হইলো আপনি এই কয়দিনে বারবার একটু পড়ার চেষ্টা করবেন, ঠিক আছে? আমার রাষ্ট্রবিজ্ঞান তো খুব মনে হচ্ছে এটাই উত্তর, কিন্তু নেগেটিভ খাচ্ছি। রেমিটেন্স প্রেরণ মানে হচ্ছে রেমিটেন্স সেখান থেকে আসে আর কি। এক্সাম টাইম ম্যানেজমেন্ট নিয়ে, আচ্ছা, টাইম ম্যানেজমেন্ট নিয়ে কিছু বলি। সেটা হচ্ছে নেভার এভার, কখনোই প্রথমে অঙ্ক দাগাবেন না, ঠিক আছে? প্রথমেই অঙ্ক দাগাবেন না। অঙ্ক ছাড়া, ম্যাথ ছাড়া জেনারেল যেই টপিকগুলো আছে সেগুলো আগে দাগাই ফেলবেন, ঠিক আছে? জেনারেল টপিকটা দাগানোর পরে আপনি হচ্ছে আপনার নিজের সাবজেক্টটা একটু এক নজর দেখবেন। এক নজর দেখার পরে আপনি তো মোটামুটি বুঝতে পারবেন যে আপনি দাগাতে পারবেন কিনা। তাহলে যেগুলো দাগাইতে পারবেন ওগুলা দাগাই ফেলবেন। এরপরে হচ্ছে ম্যাথে হাত দিবেন, ঠিক আছে? শুরুতে রাফ অবশ্যই কোশ্চেনে করবেন, সাবধান, রাফ কিন্তু অ্যাডমিট কার্ডে করবেন না। একজনের কিন্তু প্রার্থিতা বাতিল হয়ে গিয়েছে 47তম মতে। কোশ্চেনে যত খুশি লিখতে পারবেন, কোনো সমস্যা নাই, কিন্তু অ্যাডমিট কার্ডে রাফ করা যাবে না, ঠিক আছে? হ্যাঁ, ফ্রেজ বিগত সাল পড়েন, ফ্রেজ বিগত সাল পড়েন। সবগুলো সাবজেক্ট দেওয়া আসলে আমার জন্য কঠিন, হ্যাঁ, তারপরে আমি চেষ্টা করব। কলম, কলম, আরে কলম দিয়ে করেন, পেন্সিল, পেন্সিল লাগবে না। কলম দিয়ে, একবার পেন্সিল একবার কলম, এত টাইম কিল করার কোনো সময় আছে? কলম দিয়ে করবেন, কোনো সমস্যা নেই। বিগত বলতে না, বিগত বলতে 35 না, বিগত বলতে হচ্ছে দশম, দশম থেকে পড়বেন। তবে আহ, এখানে দশম থেকে 35 পর্যন্ত নির্দিষ্ট কোনো প্যাটার্ন ছিল না। কিছু কিছু প্রশ্ন পাবেন হচ্ছে খুবই কঠিন কঠিন, যেরকম আপনার ইংলিশের কিছু প্রশ্ন পাবেন খুবই কঠিন। হ্যাঁ, 35-এর আগের বিসিএস এর কিছু প্রশ্ন পাবেন, ওগুলো ওগুলো পড়ার প্রয়োজন নাই। কঠিন প্রশ্নগুলো পড়ার প্রয়োজন নাই, নর্মাল যেই প্রশ্নগুলো আছে ওগুলাই পড়বেন, তাইলে হবে, ঠিক আছে? বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর মধ্যে দিলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব, ঠিক আছে? 47-এ একটা পেনের নাম বলছিলেন, মোটা বল পয়েন্টের নামটা কি? মোটা বল পয়েন্টের নাম কোনটা? আমি তো ভুলে গেছি। আমি এমনিতে স্মুদিটা ব্যবহার করি, আপনার হচ্ছে ম্যাটাডোর স্মুদি, ওটা আমার কাছে ভালো লাগে, আপনারা চাইলে ইউজ করতে পারেন। জেনারেলে কত দাগাবেন এটা তো আমার পক্ষে আসলে বলা সম্ভব না। কারণ হচ্ছে যে আপনার এটা তো প্রশ্নের উপর আসলে নির্ভর করে। আপনি যতটুকু পারবেন দাগাবেন, এটাই হচ্ছে আপনার আপনাদের প্রতি হচ্ছে ইয়া থাকবে সাজেশন, মানে চান্স নিবেন, ঠিক আছে? চান্স নেওয়ার চেষ্টা করবেন অন্তত। আপনি প্রশ্নটা দেখলে মোটামুটি যদি দেখেন যে না আপনি পারতেছেন, সেক্ষেত্রে চান্স নিবেন, তবে একদম আন্দাজে দাগায়েন না। আন্দাজে দাগাইলে ম্যাক্সিমাম ভুল হয়। যদি 50-50 থাকে, 50-50 চান্স নিয়েন। ওএমআর পেপারে পেন্সিল দিয়ে মার্ক করে পরে পেন দিয়ে গোল্লা ভরাট করলে প্রবলেম হবে? প্রবলেম হবে কিনা আমি জানি না, তবে এই জিনিসটা কইরেন না। এই জিনিসটা টাইম কিল করে, ঠিক আছে? আপনি একবারই পেন দিয়ে দাগান। পরীক্ষা হলে একটা সেকেন্ড খুব গুরুত্বপূর্ণ। 35 থেকে 38, হ্যাঁ 35 থেকে 48 পড়েন, ব্যাখ্যা ছাড়া পড়েন, ঠিক আছে? আর না, রিভিশন আর ক্লাস কখন হবে ভাই? আজ আজকে 6 তারিখ, 7, 8, 9 আছে, 3 দিন, আর কিভাবে হবে রিভিশন ক্লাস? ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ। ইংলিশ এক্সপ্লেনেশন সব সব পড়ার প্রয়োজন নেই, এখন তো এক্সপ্লেনেশন পড়ার টাইম নাই রে ভাই। ইংলিশে এখন এক্সপ্লেনেশন আপনি কেন পড়বেন? কোনো দরকার নাই, প্রশ্নের উত্তর পড়েন, ঠিক আছে? ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। জি অবশ্যই, সব সময় দোয়া থাকবে। আল্লাহ হাফেজ।